চৌধুরীর বাড়ির ছেলে লন্ডন হতে দেশে ফিরেছে, তবে তাকে নিয়ে খুব বেশি মাতামাতি করার মতো কেউই তখন চৌধুরীর বাড়িতে নেই। শুধুমাত্র ইয়াস আর হাফসাই খানিকটা খুশি হয়েছিল এটা জেনে যে আদির রায়ান দেশে এসেছে, কিন্তু তখনও তারা চৌধুরী ম্যানশনে থাকতো না। হাফসা বেগম বিধবা হলেও মেয়েকে নিয়ে সে তার নিজের ছোট্ট একটা বাড়িতেই থাকতো। কেননা চৌধুরী বাড়ির বড় বউ ওরফে আফসানার আচার আচরণ কোনোটাই তাদের ভালো লাগতো না। এদিকে আদির হলো এক গম্ভীর স্বভাবের ভদ্রবেশের ব্যক্তিত্ববান একজন ব্যক্তি। অন্যদিকে আদিরের চাচাতো ভাই আবরার হলো তার সম্পূর্ণ বিপরীত। দেশে থেকেও বছরের পর বছর টাকা উড়িয়ে নেশাখোর এক মাতাল সে, তবুও ছেলেকে নিয়ে আফসানার গর্বের শেষ নেই। একই সাথে আদিরকে তার বেশ অপছন্দ ছিল, যেন সে তাকেই সহ্যই করতে পারত না। যেমনটা সে আদিরের বিদেশিনী মাকে পছন্দ করত না। এরও অবশ্য এক কারণ রয়েছে। আদিরের রেহেন কঠোর ব্যক্তিত্বের জন্য তাকে সকলেই ছোট হতে অনেক বেশি পছন্দ করত, কিন্তু আবরারকে তেমন কারোই পছন্দ ছিল না। সে বরাবরই উগ্র মেজাজের এক ছেলে হিসেবে সকলের কাছে পরিচিত ছিল। তার এই নিয়ে আফসানার আদিরের প্রতি ধীরে ধীরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আবরার বড় ভাই হয়েও যা পাচ্ছে না তা আদিরকে সহজেই পেয়ে যাচ্ছে। দেশে ফিরে চৌধুরীদের পুরো বিজনেস সে নিজে আয়ত্ত করে নিল, কেননা এই বিজনেস শুধু তার বাবার নয়, বরং এতে আদিরের চাচা দাদাদেরও খানিকটা অংশ ছিল। অথচ এই বিজনেস আবরারের কোনো জায়গা হলো না, যদিও আদির বিজনেসের বড় এক অংশের টাকা অনেক আগে আবরারকে মিটিয়ে দিয়েছে, কারণ সে কখনোই চায় না এই বিজনেসে আবরারের মতো কারো আধিপত্য হোক, একই সাথে চৌধুরীদের নাম খারাপ হোক। অথচ মাত্র কিছু বছরের ব্যবধানে আবরার আফসানার সব টাকা উড়িয়ে শেষ করে ফেলে। কিন্তু এসব নিয়ে আদিরের কোনো মাথা ব্যথা ছিল না। সে সর্বদা নিজের কাজের মাঝে ব্যস্ত থাকার চেষ্টা করত। চৌধুরী বাড়িতে যখন থাকতো বেশিরভাগ সময় নিজেকে আড়ালেই রাখত। যথারীতি আশেপাশের মানুষজন নিয়ে তার তেমন মাথা ব্যথা ছিল না। এছাড়া এই বাড়িতে আবরারের পাশাপাশি তারও অধিকার ছিল বরাবর। মূল ঘটনা ঘটে এরই কিছুদিন পর। আদিরের নিত্যদিনের জীবন তখন একই নিয়মে চলছে। কাজ করছে, বাড়ি ফিরছে, ঘুমিয়ে যাচ্ছে। আশেপাশে কার কি হচ্ছে তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। যথারীতি সেই সময় বাড়িতে এসেছিল ঈশানী আর হাফসা। ঈশানীর আর বয়সী তখন কত, যৌবনে পা দেওয়া এক রূপবতী রমণী সে, কিন্তু আদিত্যাকে স্রেফ বোন ব্যতীত কখনোই বিশেষ কিছু ভাবেনি। ঈশানীর ক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই, কিন্তু আবরারের নিয়ত ছিল খানিক ভিন্ন। সেদিন সন্ধ্যায় বাড়িতে শুধু আদির ঈশানী রয়েছে। আদির নিজের মতো দোতলায় নিজের ঘরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে, অন্যদিকে ঈশানী নিজের মতো নিচতলায় একা একা সময় কাটাচ্ছে। আফসানা তখন বাড়ির বাহিরে গিয়েছে, আর এরই মধ্যে বাড়িতে আবরারের আগমন ঘটে। প্রতিবারের মতো নেশা করেই সে বাড়িতে ঢুকেছে। আশেপাশে কাউকে না দেখে তার মনে নানান চিন্তা ঘুরপাক খায়। সে ধীর পায়ে নিচতলার দিকে রুমগুলোর দিকে এগিয়ে যায় এবং একটি রুম হতে মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেয়ে হয়ে থমকে দাঁড়ায়। ভেতরে কেউ গান গাইছে, অল্প বয়সী কোনো মেয়ে হবে, এবং তার নেশাগ্রস্ত মস্তিষ্ক যেন এমন কিছুরই আশা করেছিল। যথারীতি সে সুযোগ বুঝে সেই ঘরে প্রবেশ করে। আচমকা কারো উপস্থিতিতে ঈশানী চমকে যায়। আবরার তার বয়সের চেয়ে যথেষ্ট বড়। সবসময় সে তাকে বড় ভাই মেনেছে, কিন্তু আদিরকে বড় ভাই হিসেবে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করত। তেমনটা আবরারের ক্ষেত্রে হতো না। মনে হতো তাকে এমন সময় ভদ্ররুমে এভাবে প্রবেশ করতে দেখে বেশ ঘাবড়ে যায়। তবুও সে নিজেকে সামলে নিয়ে বলে, আবরার ভাই, তুমি এখানে? ঈশানী রেহেন কথা শেষ হতে না হতেই আবরার আচমকা দরজা লাগিয়ে দেয়। ঈশানী বেশ চমকে ওঠে এতে। আবরারের হাবভাব তার সুবিধার লাগছে না। ঈশানী জোর গলায় কিছু বলে উঠবে, তার আগে আবরার আচমকা শক্ত হাতে ঈশানীর মুখ চেপে ধরে এবং তার গলা হতে ওড়নাটা টেনে হিঁচড়ে ফেলে দেয়। তা দিয়ে ঈশানীর মুখ বেঁধে ফেলে। আর এভাবেই অতীতের সেই কালো সন্ধ্যা ঈশানীর জীবনে জঘন্য এক ঝড় এসে তার সবকিছু লণ্ডভণ্ড করে দেয়।
নেশাগ্রস্ত আবরার এতটাই উন্মাদ হয়ে যায় যে এক পর্যায়ে ঈশানীর প্রচন্ড রক্তপাত হয় এবং সে সরাসরি অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আদিরও বিষয়টা টের পেয়েছিল একদম শেষ মুহূর্তে। ওই সময় সারাটা দিন সে কাজে ব্যস্ত থাকতো। বাবা মা হারিয়েছে, বেশি একটা সময় হয়নি। সময়ের সাথে সাথে সে নিজেকে আরো বেশি গুটিয়ে নিয়ে গম্ভীর হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন মনে হয়েছে পরিবারের প্রতি তার এই গাছাড়া ভাবভঙ্গি ঈশানীর কাল হয়ে দাঁড়িয়েছে। সে স্বয়ং বাড়িতে থাকার পরও ঈশানীকে বাঁচাতে পারেনি। ঘুম থেকে উঠে ক্লান্ত শরীরে নিচে নেমে এসে দেখে এখনো বাড়িতে কেউ আসেনি। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ৮টা। হাফসারা এক আত্মীয়র বাড়িতে গিয়েছে বিদায়, আর একটু সময় লাগবে হয়তো বাড়ি ফিরতে। এদিকে আদিরের শরীর বেশ ক্লান্ত লাগছিল, বিদেশে নিজে কফি বানাতে রান্নাঘরে চলে যায়। এরই মধ্যে তার মনে পড়ে বাড়িতে তো ঈশানীও রয়েছে, মেয়েটাকে কোথায় দেখছে না কেন। আদির কফির মগটা হাতে নিয়ে করিডোরের সামনে দিকে ধীর পায়ে এগিয়ে যায়, অতঃপর আনমনে ডাকতে থাকে, ঈশানী তুমি কি বাড়িতে আছো? ঈশানীর কোনো সাড়া শব্দ আসে না। আদির আবারও ডাকে তাকে। কোনো জবাব না পেয়ে তার ব্রু খানিকটা কুঁচকে যায়। তবে বিষয়টা সে স্বাভাবিকভাবে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং আচমকাই কারো গঙ্গানির ক্ষীণ আওয়াজ শুনতে পায়। আদির ব্রু কুঁচকে যতই সামনের দিকে এগিয়ে যায়, আওয়াজের শব্দ ততই ধীর শুনতে পায়। নিমিষে আদিরের টনক নড়ে, গুম গুম ভাব ছুটে গিয়ে হাত থেকে সিরামিকের মগটাই ফেলে দেয়। তা চূর্ণ বিচূর্ণ হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু আদির তার ন্যূনতম খেয়াল না করেই ছুটে সে রুমের দরজায় গিয়ে ধাক্কা দেয়। দরজা ভেতর হতে বদ্ধ, আর নিস্তেজ গলায় কারো ঘোঙ্গানির আওয়াজ স্পষ্ট। আদির গলা শুকিয়ে আসে। এসব কি আদৌ সত্য নাকি তার ভ্রম? আদির নিমিষে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অনবরত দরজা লাথি ধাক্কা দিতে লাগলো। ঈশানী তখনও পুরোপুরি জ্ঞান হারায়নি, আর আবরার তখন একদমই হুঁশে নেই। আদির আর একটুও সময় নষ্ট না করে সরাসরি দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে এবং নিজের চোখের সামনে যা দেখতে পায় তাতে যেন তার সম্পূর্ণ দুনিয়া ঘুরে যায়। ঈশানীর অবচেতন বস্ত্রহীন বীভৎস রক্তমাখা দেহ বিছানার এক কোণায় পড়ে আছে। অন্যদিকে আবরার তাকে দেখে থেমে গিয়ে পাগলের ন্যায় দাঁত খুলে হাসছে। আদির কিছুক্ষণের জন্য সম্পূর্ণ স্তব্ধ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। পরক্ষণে হিঁশপিটতে দ্রুত নিচে পড়ে থাকা বিছানার চাদরটা তুলে নিয়ে চোখ বুজে তীব্র আক্রোশে দাঁতে দাঁত খিঁচি ঈশানীর গায়ের উপর জড়িয়ে দেয় এবং তৎক্ষণাৎ পাশে ফিরে আচমকা আবরার মুখে সজোরে ঘুষি মেরে গাল ও নাকের এক পাশটা ফাটিয়ে রক্ত বের করে দেয়। এবং সে এতেই থেমে থাকে না। তীব্র আক্রোশে সেদিন আবরারকে তার সর্বোচ্চ শক্তির জোরে ইচ্ছে মতো মেরে রক্তাক্ত করেছিল এবং একটা পর্যায়ে সে সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। আবরার শুরুতে উল্টো তাকে আঘাত করলো। আদিরের আক্রোশ ও পেটানো শরীরের গায়ের জোরে তার তেমন কিছুই করার তো হয় না। অন্যদিকে আদির শুধু দাঁতে দাঁত পিষে একটি কথাই বলা যায়, ইউ ব্লাডি বিস্ট, আমি তোকে জানে মেরে ফেলবো, তোকে শেষ করে দেবো জানোয়ার। এদিকে তারই কিছুক্ষণের মাঝে বাড়িতে প্রবেশ করা হাফসা ও আফসানা। কিন্তু শুরুতেই কিছু সন্দেহজনক মনে হয়। তারা খুঁজে খুঁজে শেষ অবধি সেই রুমে দিকে চলে যায় এবং সেখানে গিয়ে যা দেখলো তাতে তার নিজেদের ঠিক রাখতে পারলো না। ঈশানীকে এখানে অবস্থা দেখে হাফসা তখনই জ্ঞান হারায়। অন্যদিকে নিজের ছেলেকে এভাবে মার খেতে দেখে আফসানা আর ঠিক থাকতে পারে না। আদিরকে থামাতে কি থেকে কি করবে বুঝতে না পেরে আচমকা ভারী ফুলদানি দিয়ে সে আদিরের মাথায় পেছন হতে আঘাত করে। আদির এতে ক্ষণিকের জন্য নিস্তেজ হয়ে গেলেও আরেক আবরারকে ছাড়তে না দেয়, যেন তখনই মেরে ফেলবে। এবং এর পর যা ঘটে তার সম্পূর্ণ কাহিনী আরো বিতিকিচ্ছিরি মোড়ে রূপ নেয়। আফসানা আদিরকে থামাতে না পেরে বাড়িতে গার্ড সহ তাদের নিয়ে আসে। আরো দুজন আত্মীয় স্বরূপ মহিলাকে নিয়ে আসে এবং আদিরকে কোনো মতো থামিয়ে আবরারকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ঈশানীকে সোজা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে, তবুও তা কিছুটা গোপনে। কেননা সে কখনোই চায় না কোনো কারণে চৌধুরীর রেপুটেশন খারাপ হোক। এদিকে হাফসার জ্ঞান ফিরতে না ফিরতে আফসানা আরো মুশকিলে পড়ে যায়। বাড়িতে এখন বাহিরের লোকও রয়েছে। অন্যদিকে তার নিজের গর্বের ছেলে কিনা এমন কাজ করেছে, এটা সে কিভাবে সবাইকে বলবে? তবে সেও তো থেমে থাকার মানুষ নয়। আদিরকে বেশি তোয়াক্কা না করে আচমকায় বড়সড় অভিনয় করে সে সব দোষ সবার সামনে আদিরের উপর চাপিয়ে দেয়, যাকে আজ অব্দি সে বোনের নজরে ব্যতীত কখনো
চেয়ে দেখেনি। সেই ঈশানীর সাথে জঘন্য ঘটনার দায় কিনা সে আদিরের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সাথে এও বলে আদির নিজে এমন নিকৃষ্ট কাজ করে শুধু শুধু তার ছেলেকে পাঠাচ্ছে। কেননা আদির আর ঈশানী বাড়িতে একা ছিল। তারা যাওয়ার সময় তো তার ছেলে আবরার বাড়িতে ছিল না। নিশ্চিত আদিরের এরকম কুকর্ম দেখে আবরার তাকে বাধা দিতে গিয়েছে আর আদির এভাবে ছড়াও হয়েছে। আদিরের বয়স তখন বেশি নেই এবং আদির হেলাফেলার নজরে দেখে তার উপর এমন দায় চাপানোই যেন আফসানার জন্য কাল হয়। সেদিন সে সর্বপ্রথম চুপচাপ গম্ভীর স্বভাবের আদিরের ভয়ঙ্কর রূপ দেখে। আফসানার কথা শেষ হতে না হতে সে আচমকাই সরাসরি আফসানার উপর তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কারো তোয়াক্কা না করে আচমকা টেবিলের হতে ছুরি উঠিয়ে আফসানার গলায় চেপে ধরে তার এহেন কাজে তখনই সকলে হতভম্ব। সে এমনভাবে ক্ষিপ্ত হয়েছে যেন তখনই আফসানাকে মেরে ফেলবে। অথচ সে পেতন হয়ে আফসানার হাত দুটো চেপে ধরে গলায় ছুরি আটকে তার কানের কাছে শিশিয়ে আওড়ে ছিল, যদি নিজের আর তোর পেটে ধরা জানোয়ারটাকে জানে বাঁচাতে চাস তবে এখনই সব স্বীকার করে নে। খুব দ্রুতই আমি পুলিশকে ডাকবো। নোংরামি করে আমার উপর এমন দায় চাপানোর মতো নিকৃষ্টতার পরিণতি হাড়ে হাড়ে টের পাবি তোরা। আদিরের এহেন রূপের সাথে আফসানা তখনও পরিচিত হয়নি। সে ভাবতে পারেনি এই ছেলে এভাবে নিজের ক্ষিপ্ততা প্রকাশ করবে। সে তো ভেবেছিল সবার সামনে দায় চাপিয়ে দিলে আর কোনো সমস্যাই হবে না, অন্তত বাহিরের মানুষগুলোর সামনে নিজের ছেলের রেপুটেশন তো ঠিক থাকবে। কিন্তু পুলিশের প্রসঙ্গে এলে সে প্রচন্ড ঘাবড়ে যায়। হাত পা কাঁপতে থাকে। তা নিমেষে সে উপায় না পেয়ে আদিরের কথায় রাজি হয়ে যায়। তবে ঘটনার বাহিরে মানুষজন ও গার্ডের সামনে খানিকটা ভিন্নভাবে উপস্থাপন করে ফেলে। সে আদিরের উপর হতে দায় সরিয়ে নিল। সে আচমকাই সবার সামনে বলে দেয় যে ঈশানী আর আবরার স্বামী স্ত্রী এবং তাদের শুধু কাবিনে বিয়ে হয়েছে আর খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তাই ওদের পার্সোনাল বিষয় নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। যতই সে এসব বানিয়ে বলুক না কেন বাহিরের মানুষ কিছুটা হলেও তো বুঝে গিয়েছে এখানে আসলে কি ঘটনা ঘটেছে। কিন্তু সেসব আর কিছু আসা যায় না। সমস্যা হয় পরবর্তীতে আদিরকে নিয়ে। সে তার ছেলেকে জেলে পাঠিয়েই ছাড়বে। অন্যদিকে এমন একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আফসানা কি করবে নিজেও জানে না। শেষে ছেলেকে বাঁচাতে সে হাফসার কাছে ক্ষমা চেয়ে ঈশানীর সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব দেয়। হাফসা তখনও হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায়। মেয়েটা তার হসপিটালে বারবার অবচেতন হয়ে যাচ্ছিল বিদায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অথচ মধ্যরাতে ধরে এমন অশান্তি তার একটুও ভালো লাগছে না। হাফসা তখনও জানে না সে কি করবে। একদিকে আদির বারবার বলেছে সে যেন কোনো মতেই এমন কিছুতে রাজি না হয়। অন্যদিকে আফসানাও তাকে বুঝিয়েছে তার ছেলে না হয় জেলে যাবে, কিন্তু তার মেয়েকে সে পরবর্তীতে কি করবে? অমন মেয়েকে কে বিয়ে করে গড়ে তুলবে? এমন নানা বাজুং বুঝিয়ে শেষ অবধি তাকে আফসানা এতে রাজি করিয়ে নেয় এবং আদিরও এতে হার মেনে যায়। কিন্তু সেদিন সে একটা শর্ত রেখে যায় আফসানার কাছে, যতই ওই আবরারের সাথে তার বিয়ে হোক না কেন, ঈশানী যদি না চায় তবে আবরার কখনোই যেন এই চৌধুরী বাড়িতে প্রবেশ করতে না পারে। একই সাথে আফসানাকে এই বাড়ি ছাড়তে হবে, কেননা এখানে শুধুমাত্র হাফসা আর ঈশানীই থাকবে। বাড়ির বউ হিসেবে মাঝে মধ্যে আসতে পারে, কিন্তু একেবারে কখনোই থাকতে পারবে না আফসানা। আর তার শর্ত না মানলে পরিণতি ঠিক তাই হবে যেমনটা আদিত চাইবে। যথারীতি ঈশানী কিছুটা সুস্থ হতে আবরারের সাথে তার খুব সাধারণভাবে বিয়েটা হয়। ঈশানী রাজি না থাকলেও হাফসাই তাকে আফসানার মতো বুজুং বাজুং বোঝায়। অন্যদিকে ঈশানী বিষয়টা বুঝতে পেরে নিজেকে প্রচন্ড অসহায় মনে করে বিয়েটা করে ফেলে। তবে আদিরের শর্ত মোতাবেক সে কখনোই চাইতো না আবরার এই বাড়িতে আসুক। যথারীতি আবরার জেলে না গেলেও দেশের বিভিন্ন প্রভাবশালী জায়গাগুলোতে বাদ বাকি সময় কাটিয়ে দিত, বরং কখনো চৌধুরী বাড়িতে আসা হতো না। এদিকে আদির চৌধুরী বাড়িতে থাকতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো না, কেননা ততদিনে নিজের প্রতি তার এক ঘৃণ্যতা চলে এসেছে। সবসময় মনে হতো সে আবরারকে সঠিক শাস্তি দিতে না পেরে হেরে গিয়েছে। অন্যদিকে তখন ঈশানী প্রেগনেন্ট, যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তখন সে বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে চাইলে আদিরই তাকে মানা করে।
সাহস যোগায়, কেননা দোষ তো ওই জানোয়ার করেছে, তাহলে এই বাচ্চাটা কেন শাস্তি পাবে? কিন্তু তখনও ঈশানী মানতে পারছিল না এটা ওই মানুষরূপী জানোয়ারের পাপের ফল। এদিকে শুরু হয় নতুন কাহিনী। বাড়িতে তখন আদির, হাফসা ও ঈশানী থাকতো। ঈশানী তখন প্রেগনেন্ট, কিন্তু তার স্বামীকে বাহিরের কেউ আশেপাশে দেখতে পায় না। বিষয়টা অনেকেরই খটকা লাগে, লোকে মুখে নানান কাহিনী ছড়ায়। সেই ঘুরে ফিরে আদিরের দিকেই নজর ওঠে। শেষমেশ আদির এসব সহ্য করতে না পেরে চৌধুরী বাড়ি ছেড়ে দূরে নিজস্ব ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে। আর এইভাবে আদিরের সাথে চৌধুরী ম্যানশনের এক বিরাট দূরত্ব জমে যায়। তবে ঈশানীর প্রেগনেন্সির সময় হতে ইয়াস হওয়ার পরও আদির সবসময় তাদের খেয়াল রাখতো, দূর হতে যতটা পারতো বড় ভাইয়ের মতো সাহায্য করত। একই সাথে ইয়াসের জন্য মাঝে মধ্যে চৌধুরী বাড়িতে এসে তার সাথে ধীরে ধীরে বেশ সখ্যতা জমে যায়। ইয়াস আর তার জন্য পাগলের মতো ভক্ত হয়ে যায়, কিন্তু তবুও আদির সেখানে থাকতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করতো না। কেননা ইয়াস হওয়ার পর মাঝে মধ্যে আফসানা এই বাড়িতে আসতো, একই সাথে কখনো কখনো আবরারও আসতো, এবং তাদের মাঝে সম্পর্কগুলো কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। আবরার শুরুর দিকে ঈশানীর কাছে অনেক মাপ চায়, যদিও সেসব তার মায়ের শেখানো কায়দা, তবে খুব বেশি একটা কাজ হয় না। ঈশানী তখনও তাকে ঘৃণার নজরে দেখে। অন্যদিকে ইয়াসও তারে বাবা নামের মানুষটাকে একটুও পছন্দ করে না। যখনই সে মাঝে মধ্যে বাড়িতে আসতো, তখনই সে খেয়াল করে দেখলো তার মা কিংবা নানি কেমন যেন মন খারাপ করে থাকে। আবার কখনো কখনো সে তার বাবাকে তার মায়ের সাথে বেশ খারাপ আচরণও করতে দেখে, যা সে তার সাথেও করে। অথচ তার আদির মামুকে সে কখনোই এমন কিছু করতে দেখেনি। যথারীতি খুব ছোটবেলাতেই সে দুজনের মাঝে বিরাট এক ফারাক খুঁজে পায় এবং আবরারকে বাবা হিসেবে বেশ অপছন্দ করতে শুরু করে। রাত প্রায় বেশ গভীর, অথচ আদির একের পর এক ঘটনা তিতিকাকে ধীর স্থিতি খুলে বলল। তিতিকার মাথায় যেন কাজ করছে না। এই একটা বাড়িতে স্বাভাবিক মানুষের মুখোশের আড়ালের পেছনে এমন ভয়াবহ অতীত লুকিয়ে আছে। তিতিকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে এখনো নিজের বিস্মিত ভাবনায় মগ্ন রয়েছে। এতক্ষণ আদির যা বলল সবটাই তার কাছে স্বপ্নের মতো লাগলো। এই আফসানা তবে কতটা জঘন্য ব্যক্তিত্বের তা ভাবতে গা গুলিয়ে আসছে। আর তার ছেলের কথা না হয় বাদই দেওয়া হলো। তিতিকা ভারী শ্বাস ফেলে পাশে মুখ ফিরিয়ে আদিরকে দেখে। আদির এসে বলতে বলতে ইতিমধ্যে ঘুমে বিভোর হয়েছে। তিতিকা পুনরায় ভারী শ্বাস ফেলে তার অন্য পাশে মাথা কাত করে তাকায়। আদিরের বাহুতে মাথা ঠেকিয়ে বক্ষের পাশ ঘেঁষে শুয়েছে সে। পাশে তাকিয়ে দেখে উল্টো দিকে মুখ করে শুয়ে থাকা ইয়াসকে। তিতিকা আদিরের কাছ থেকে সরে ইয়াসের দিকে এগিয়ে যায় এবং তাকে পেছন হতে আলতোভাবে জড়িয়ে ধরেন। জাকরা চুলগুলা হাত বুলিয়ে পেছন হতে তার এক জাক রেশমের ন্যায় চুলে মুখ গুজে বেশ আদরের সহিত চুমো খায় এবং নিজেও চোখ জোড়া ঘুমের আবেশে বুঝে নিয়ে আওড়ায়, বাবা। ইয়াসকে জড়িয়ে ঘুমের ঘোরে হারিয়েছে তিতিকা। বদ্ধ করে শুয়ে থাকা তিনটি অস্তিত্ব দুজনে এখন ঘুমের জগতে, কিন্তু একজন এখনো জেগে রয়েছে। ইয়াসের চোখের পাতা দুটো খুলে যায়। সে খুব সম্ভবত ঘুমিয়েই পড়েছিল, কিন্তু হঠাৎ আদির আর তিতিকার কথোপকথনের মাঝে তার ঘুম ভেঙে যায়। যদিও তারা খুব নিম্নস্বরে কথা বলেছিল, কিন্তু ইয়াস তবুও তাদের আলাপের কিছু কথা শুনে থমকে যায়। যথারীতি বাদবাকি পুরোটা সময় সে ঘুমের ভান করে শুয়ে থাকে। আর শেষ অবধি সবকিছুই শোনার পর হতে তার চোখের পাতায় এক হচ্ছে না। ছেলে মানুষই করলেও সে কিছুটা হলেও অনেক কিছুই বুঝতে পারে। ফলে সবকিছু জানার পর সে চেয়েও আর ঠিক মতো ঘুমাতে পারল না। তার ছোট্ট মস্তিষ্ক নিমজ্জিত হতে পারল না। তার ছোট্ট মস্তিষ্ক নিমজ্জিত হলো অদ্ভুত এক চিন্তা ভাবনায়। সকাল সকাল ঘুম থেকে উঠে তিতিকা কিচেনে গিয়ে খাবার বানাতে ব্যস্ত হয়ে যায়। তার কিছুক্ষণ পরে আদির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাহিরে আসে। সকাল সকাল তিতিকাকে রুমে না পেয়ে কিছুটা হতাশ হয়েছে। নিশ্চিত এদিক সেদিক গিয়ে নিজে হতে পাকনামি করে কাজকর্ম করতে শুরু করে দিয়েছে। যথারীতি আদির এসে দেখলো তিতিকা সত্যি সত্যি ব্রেকফাস্ট তৈরির প্রস্তুতি নিচ্ছে। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে গুজে প্রচন্ড গাম্ভীর্যের সাথে চপিং বোর্ডে ছুরি দিয়ে সবজি কাটছে, কিন্তু ভাবভঙ্গি এমন যেন এটা দিয়ে কাজ করতে সে বেশ বিরক্ত। আদির ভারী শ্বাস ফেলে তার দিকে এগিয়ে যায়। কারো উপস্থিতি টের পেয়ে তিতিকার সামনে মুখ তুলে তাকিয়ে বলল, আপনি উঠে গিয়েছেন? গুড মর্নিং।
গুড মর্নিং। তিতিকা মিষ্টি এসে পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। অন্যদিকে আদি নির্বিকারে তিতিকার পেছনে এসে দাঁড়ায়। তিতিকা তার কাজে মগ্ন থাকা অবস্থাতেই নিজের উদরে শক্তপোক্ত হাতের অস্তিত্ব টের পায়। নিমেষে এসে চমকে ওঠে। হাত দুটো থেমে যায়। তার পিঠের সাথে আদিরের শক্তপোক্ত বক্ষদেশ ঠেকে রয়েছে। তিতিকে মুখ ফিরিয়ে নিয়ে আর চোখে আদিরকে দেখে। আদিরের ভাব ভঙ্গি একদমই স্বাভাবিক। এসব কি? কি? প্রশ্নের উত্তরে উল্টো প্রশ্ন। তিতিকা ঠোঁটে ঠোঁট চেপে চুপচাপ থাকে। পরক্ষণে পেট হতে আদিরের হাত সরানোর চেষ্টা করতেই আদির উল্টো তার শাড়ির বাজ গলিয়ে আরো শক্তভাবে কোমর পেঁচিয়ে নিজের সাথে আঁকড়ে ধরে। তিতিকা অজান্তে আচমকা কেঁপে ওঠে। হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে যায়। তিতিকা দাঁতে দাঁত চেপে তীব্র অস্বস্তিতে আওড়ায়। এবার একটু বেশিই হচ্ছে না? হোক না বেশি, তুমি তোমার কাজ করো। আমি কি নিষেধ করেছি? ইয়াস ঘুম থেকে উঠেছে? না, এখনো ওঠেনি। তিতিকার কিছু বলার মতো খুঁজে পায় না। অন্যদিকে আদির পুনরায় নিজ হতে তার উদ্দেশ্য বলল, তুমি গিয়ে চুপচাপ বসে থাকো, ব্রেকফাস্ট আমি বানিয়ে দিচ্ছি। কেন? আমার রান্না ভালো লাগে না? বিষয়টা তা নয়। এসব দিয়ে তোমার সবজি কাটতে অসুবিধা হচ্ছে। তৃতিকা মাথা নুয়ে সবজিগুলোর দিকে তাকায়। এসব ছুরি বোর্ডে কাটাকাটি করার অভ্যাস তার নেই। তবে এতটাও অসুবিধা হচ্ছে না যেভাবে আদির বলছে। এরই মধ্যে আদির পিছন হতে তার হাত দুটো বাড়িয়ে তিতিকার হাতে হাত মিলিয়ে সবজি কাটতে লাগলো। তিতিকার বুঝতে বাকি নেই এই লোক এইসব কাজেও বাহানা খুঁজতে এসেছে। যথাক্রমে সে বেশ কড়া স্বরেই বলে উঠল, আপনি এখান থেকে চলে যান, তাহলেই হবে। আদির খানিকটা ভাবনা চিন্তা করে নির্বিকার স্বরে বলল, চুমু দেবে? প্রমিস করছি, একটা চুমুতে আধ ঘন্টার জন্য তোমার থেকে দূরে সরে থাকবো। সেই তিতিকা বিষম খেয়ে ওঠে। এত স্বাভাবিক ভঙ্গিতে এসব কথা কেউ কিভাবে বলে? তিতিকে কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে নিজেকে তটস্থ করে ওভাবে সবজি কাটার চেষ্টা করে। কিন্তু আদির যেন পরিকল্পনা নিয়েই এসেছে, তাকে বেশি বেশি বিরক্ত করবে। যথারীতি পুনরায় দুহাতে তিতিকার কোমর পেঁচিয়ে তার খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালটা পেছন হতে তিতিকার ঘাড় গলায় আচমকা ঘষে দেয়। নিমেষে তিতিকা চমকে সংকীর্ণতায় কুঁকড়ে যায়। চোখ মুখ খিচে ছুরিটা শক্ত হাতে চেপে ধরে এবং হাত তার আপনা আপনি আদিরকে আক্রমণ করার জন্য উঠে যায়। মেরে ফেলবো একদম। আদির এতে নির্বিকার রইল। আচমকা ইয়াসের কণ্ঠস্বরে দুজনেই চমকে উঠে দূরে সরে যায়। তোমরা কি চাকু দিয়ে মারামারি করছো? গুম গুম চোখে হেলে দুলে দাঁড়িয়ে থাকা ইয়াসের এহেন কথা শুনে তিতিকে বেশ ইতস্ত ভঙ্গিতে বলল, মারামারি নয়, আমরা তো বড় হয়েছে, মারামারি করব কেন? আমরা সবজি কাটছিলাম। তিতিকে এই বলে আদিরের দিকে আর চোখে বড় বড় করে তাকায়। আদির তাতে ন্যূনতম ভ্রুক্ষেপ না করে পুনরায় তিতিকার কাছ ঘেঁষে দাঁড়ায় এবং নির্বিকারে স্বাভাবিক স্বরে বলল, বাড়ি ঘুম ভালো হয়েছে? ইয়াস কোনো জবাব দেয় না। আদিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হালকা মাথা ঝাঁকিয়ে বলে, এই বলে এসে নিজের মতো চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। এদিকে তার ভাবভঙ্গিতে আদিসহ তিতিকেও কপালখানি কুঁচকে যায়। ইয়াসকে হঠাৎ এত মনমরা কেন দেখাচ্ছে? তারা দুজন একে অন্যের দিকে চাওয়াচাই করে। আদির এবার ইয়াসের দিকে এগিয়ে যায় এবং তার পাশ ঘেঁষে বসে উৎসুক কণ্ঠে আওড়ায়, তোমার কি মন খারাপ? মাম্মামকে মিস করছো? ইয়াস নিষ্ফল চাহনিতে তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, না। তবে? কিছুই না, আমার অনেক ঘুম পাচ্ছে। তার এহেন কথায় আদির নিঃশব্দে হেসে বলল, ও তাহলে এই ব্যাপার। তবে এত দ্রুত ঘুম থেকে কেন উঠেছ? মিসেস রসগোল্লা আমার টিচার, আর সে আমাকে বলেছিল সকাল সকাল ঘুম থেকে ভালো বাচ্চারা ওঠে, তাই আমিও উঠেছি। ইয়াসের কথাবার্তার ভঙ্গি আদিরের কাছে কিছুটা অদ্ভুত লাগলো। যেন মনে হচ্ছে ইচ্ছে করে জোরপূর্বক সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। কিন্তু এর যথাযথ কারণ খুঁজে না পেয়ে আদির বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। আর যেহেতু উঠেই পড়েছ, তবে ফ্রেশ হয়ে আসো। মিসেস তেতোকা আজ রান্না করছে, আশা করি তার রান্না তোমার ভালো লাগবে। ইয়াস তিতিকার দিকে এক পলক তাকিয়ে পরক্ষণে মৃদু হেসে রুমের দিকে চলে যায়। অন্যদিকে তিতিকাও বুঝতে পারি কিছু একটা ঘাবলা তো রয়েছে। হয়তো গতকাল আবরারকে দেখেই তার এমন পরিবর্তন, নয়তো ইয়াসের মতো ছেলে এত চুপচাপ থাকার কথা নয়।
তিনজনে মিলে খেতে বসেছে। তিতিকে ইয়াশকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। অন্যদিকে আদির আর চোখে দুজনের নির্বিকারে তাকিয়ে দেখছে। খাওয়া দাওয়ার মাঝ পর্যায়ে আদির দুজনের উদ্দেশ্যে বেশ গাম্ভীর্যের সহিত হাওড়ায়, তোমাদের হাবভাব দেখে তো মনে হচ্ছে না আজ আর দুজনে স্কুল ভার্সিটিতে যাবে। এহেন কথায় দুজনে আদিরের দিকে মুখ তুলে তাকায়। ইয়েস কিছু না বললেও তিতিকা খানিক ইতস্ত ভঙ্গিতে বলল, আজ তো ইয়াস আছে, আগামীকাল থেকে যাব। আদির দুজনকে আবারও এক পলক দেখে নিয়ে বলল, দুজনে ভালোই ফাঁকিবাজ হয়ে গিয়েছো। যাই হোক, আজ কিন্তু অফিসে যেতে হবে। কিন্তু ইয়াস, ওকে কি তবে বাড়িতে? না, বাড়িতে না হয় পরে যাবে, আর অফিসে আজ আমাদের সাথেই যাক। আদিরের এহেন কথাতে তিতিকা বেশ খুশি হলেও ইয়াসের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। এবারও দুজনে তার নিস্তব্ধতার কারণটা ঠিক বুঝে উঠতে পারল না। তিনজনে একসাথে গাড়ি করে অফিসে এসেছে। তবে আদির আগেই ভিতরে চলে গেলেও তিতিকা আর ইয়াস ধীরে সুস্থে এগিয়ে যায়। দুজনে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে সোজা আদিরের কেবিনে চলে যায়। আজ দুপুরের শিফটের আগেই তারা চলে এসেছে। তবে তিতিকের কিছুটা অস্বস্তি হচ্ছে শাড়ি পরে আসায়। নিজেকে কেমন যেন অদ্ভুত লাগছে, অথচ বাস্তবেহীন সাদা ও হালকা আকাশি রঙের শাড়িতে তাকে বেশ মানিয়েছে। তবুও নিজেকে সামলে নিয়ে ইয়াসকে সাথে নিয়ে আদিরের কেবিনে প্রবেশ করে। আদির রফিক সাহেবকে ডেকে ইয়াসকে নিয়ে আশেপাশে ঘুরিয়ে আনতে বলে। রফিক ইয়াসকে নিয়ে কেবিন হতে বেরিয়ে যেতে তিতিকও বেরিয়ে আসার জন্য পা বাড়ায়, কিন্তু আচমকা আদির তাকে ডেকে বলে, তৃতি, এদিকে এসো। তিতিকা ভাবলো আদির হয়তো নতুন কোনো কাজ বুঝিয়ে দেবে, কিন্তু না, সে এমন কিছু না করে পুনরায় তাকে অস্বস্তিতে ফেলে দেয়। তিতিকে আদিরের কাছে এগিয়ে যেতে গাম্ভীর্যের সহিত বসে থাকা আদির আচমকা তার হাত টেনে নিয়ে নিজের উরুতে বসিয়ে দেয়। তিতিকে পড়ে যেতে নিয়েও আদিরকে দু হাতে শক্ত করে চেপে ধরে সামলায়। পরক্ষণেই আদিরের দিকে বিস্ময়ের চাহনিতে তাকিয়ে বলে, এসব কি শুরু করেছেন? অফিস এটা। আদির এক হাতে শক্ত করে তিতিকার কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। অন্য হাতে টেবিলের উপরে রাখা ফাইল নির্বিকারে চেক করতে করতে আওড়ায়, চুপচাপ বসে থাকো। এটা বাড়ি নাকি অফিস তা নিয়ে তোমায় ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? আমি এভাবে কি করে আবার পাগলামি করছেন আপনি? তুমি পাগলামি করো না, তাহলেই হবে। তিতিকে অস্বস্তি নিয়ে আশেপাশে তাকাচ্ছে। এই রুম হতে বাহিরের সবকিছু কিংবা সবাইকে দেখা গেলেও বাহিরের কেউ তো আর দেখতে পায় না, কিন্তু গ্লাসের বাহিরে থাকা লোকজনের দেখে তিতিকার গলা শুকিয়ে আসছে। যতই হোক, কেউ এসে এই অবস্থায় দেখে ফেললে কেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। এরই মধ্যে আদির ফাইলটা পাশে সরিয়ে রেখে তিতিকার দিকে তাকায়। দুজনের ক্ষীণ দূরত্বে তিতিকা ঘাবড়ে রইল। আদির নিষ্ক্রিয় তার দিকে তাকিয়ে রয়। তিতিকার রেশমের ন্যায় একগুচ্ছ চুল তার বুকের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আদির বিশেষ কিছু বলার জন্য উদ্বিগ, তবে সে কিছু বলার পূর্বে আচমকা দরজাটায় খট করে শব্দ হয়। স্যার, আসবো? দরজাটা খুলো ছিল বিদায় যারা এই বলতে না বলতে আচমকা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। তবে কয়েক পা এগিয়ে যেতেই আচমকা সে থমকে যায়। চোখ বড় বড় করে কিছুক্ষণ আদিরা তিতিকার দিকে তাকিয়ে থাকে। তিতিকে এই মুহূর্তে যারাকে দেখে সম্পূর্ণ হতভম্ব। অন্যদিকে আদির কিছুটা বিরক্ত হয়ে কিছু বলবে তার পূর্বে যারা নিজেকে তটস্থ করে বলে উঠল, সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করার জন্য আই এম রিয়েলি সো সরি। আমি তো ফাইলগুলো, আচ্ছা আমি পরে আসি। এ বলে সে দ্রুত রুম থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চলে যায়। এদিকে তিতিকা চোখ মুখ তীব্র অস্বস্তিতে খিচে আদিরের দিকে তাকিয়ে বলে, কি করলেন এটা? এ বলে সে আদিরের কোল হতে উঠে বসতে নিলে আচমকা টুলে টান লাগে। আদির শার্টের বোতাম চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে লেগে রয়েছে। তিতিকা তা ছাড়িয়ে নেওয়ার জন্য তড়িঘড়ি শুরু করে। আদির এতে খানিক বিরক্ত হয়। তিতিকার হাত চেপে ধরে এবার নিজে চুল ছাড়িয়ে দিতে দিতে বলো, তুমি এত কেন রিয়েক্ট করছো? আমি বুঝতে পারছি না। তুমি বউ আমার, এমন তো নয় যে আমি তোমার সাথে পরকীয়া করছি। পাগলের মতো কথা বলবে না। ওরা কি জানে না যে আমি আপনার বউ? তাহলে ভেবে দেখুন তো, এসব দেখে কি ভাববে? কিছুই না। আর কিছু ভাবলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাদ বাকি জানানোর বিষয়ে না হয় আমি জানিয়ে দেব। আশা করি তোমার আর কোনো সমস্যা নেই।
তিতিকে হতাশ হয়ে চুপ করে যায়। এই লোক সবকিছু এত কিভাবে স্বাভাবিকভাবে নিতে পারে? যারা ঠোঁটের কোনায় তীর্যক হাসি চিকচিক করছে, যেন সে কোনো যুদ্ধ জয় করার মন্ত্র পেয়ে নিয়েছে। তার সন্দেহ যে ভুল ছিল না, এটা এবার প্রমাণিত। এখন শুধু এসব নিয়ে অফিসের সবার সাথে জোরালোভাবে আলাপ আলোচনা করতে হবে। আপাতত সে বাদবাকিদের অপেক্ষায় রয়েছে। আজ সকাল সকাল অফিসে না এলে কত বড় চিন্তা মিস হয়ে যেত। যারা রেহেন মন খুশি ভাবনার মাঝে আচমকা তার সামনে ইয়াস পরে, এখানে ইয়াসকে দেখে সে বেশ অবাক হয়। এই ছেলে এখানে কি করছে? একে তো পড়ানো ছেড়েই তো সে অফিসে জব শুরু করেছিল। এদিকে ইয়াস আপাতত চুপচাপ হয়ে তিতিকার কাছে এগিয়ে যাচ্ছে। অন্য কোনো সময় হলে তার আদির মামুর অফিসে আসতে পেরে সে অনেক বেশি খুশি হতো, কিন্তু বর্তমানে সে একটুও খুশি নয়। তার মনে সারাক্ষণ কথা বলতে থাকা ছেলেটাও ঘন্টার পর ঘন্টা চুপচাপ রয়ে যাচ্ছে। ইয়াস, না তুমি এখানে কি করছো? আচমকা চোখের সামনে যারাকে দেখে ইয়াসের কপাল খানিকটা কুঁচকে যায়। এনার কাছে তো আগে পড়েছে সে। ইনি তার সেই মেয়ে যাকে সে একটুও পছন্দ করতো না। তবু ইয়াস স্বাভাবিক থেকে বলল, হুম, আপনি মিস যারা, তাই না? হুম, কিন্তু তুমি এখানে কার সাথে এসেছো? যারার সাথে কথা বলাতে ইয়াসের ভালো লাগছে না। আবার যারার এত কৌতূহলী চাহনিতেও সে কিছুটা অবাক হয়। তবুও স্বাভাবিক স্বরে বলল, মামুর সাথে এসেছি। মামু? তোমার মামু আবার কে? এখানে তো কোনো এমপ্লয়ীদের রিলেটিভদের আসার পারমিশন নেই। আমি তো এত কিছু জানি না। এটা মামুর অফিস, তাই মামুই আমাকে নিয়ে এসেছে। এই বলে ইয়াস চলে যেতে নেয়, তবে যারা পুনরায় তাকে থামায়। সে এখনো বুঝতে পারেনি সাদতে কার কথা বলছো। তোমার মামুর নাম কি? আদির রায়ন চৌধুরী। ওই যে, ওটা মামুর রুম। সে এখানকার বস। নিমিষেই যেন যারা আকাশ হতে পড়ল। মানে কি, এই ভম্বলটার মামাই তাদের এয়ার স্যার? সিরিয়াসলি, বাচ্চাদের সম্পর্কে এমন চিন্তা ভাবনা রাখা, যারার জন্য নতুন কিছু নেই। স্বভাবগত কারণে এসব তার ব্যক্তিত্বের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। তবে এবার তাকে আরো বেশি চমকে দেওয়ার জন্য আচমকা তিতিকে ইয়াসকে খুঁজতে খুঁজতে তাদের দিকে এগিয়ে আসে, এবং ইয়াসকে পেয়ে গেলেও তার পাশে যারাকে দেখে সে খুব বেশি খুশি হয় না। উল্টো কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়ে ইয়াসকে ডেকে নিয়ে চলে যেতে নেয়। ইয়াস, চলো, তোমার মামা তোমাকে ডাকছে। যারা দুজনকে বাধা না দিলেও আচমকায় তার একটা বিষয় মনে পড়লো। এই ইয়াসের টিউশনিটা ছেড়ে দিয়ে সেই তো তিতিকাকে টিউশনিটা দিয়েছিল। সিরিয়াসলি, সেই মেয়ের এত বড় উপকার করেছে, তাও নিজের সর্বনাশ করে। যারা দুজনের যাওয়ার পথে আচমকা এগিয়ে গিয়ে তাদের থামায় এবং তিতিকার উদ্দেশ্য বলে, তিতিকা, তোমার সাথে কিছু কথা বলতে পারি? তিতিকে কিছু না বললেও যারা তাকে এক নজরে পরখ করে নেয় এবং পরক্ষণে কিছুটা সংকোচের সাথে আওড়ায়, একটু পার্সোনাল আর কি, সময় হবে? তিতিকে বুঝতে পারছে না কি করবে। নিশ্চিত উল্টো পাল্টা কিছু বলার জন্যই তাকে থামিয়েছে। তিতিকা নিজেকে স্বাভাবিক রেখে বলল, বলুন। যারা একবার ইয়াসও তিতিকাকে দেখে নিয়ে তির্যক হেসে বলল, কনগ্রাচুলেশন, আই থিঙ্ক তুমি সফল হয়েছ। নিমিষে তিতিকার কপাল কিছুটা কুঁচকে যায়। নিশ্চিত এই মেয়ে অন্য কিছু বলার জন্য নিষ্পিস করছে, তাই তার এত বনিতা। কিন্তু তিতিকা তার কোনো কিছুই শুনতে রাজি নয়। ধন্যবাদ, আমরা তবে আসি। এ বলেই দুজনে যাওয়ার জন্য পা বাড়ায়। একই সাথে যারা তাদের থামানোর উদ্বেগ প্রকাশ করে, কিন্তু এরই মধ্যে পাশ হতে আদির এসে আচমকা ইয়াস আর তিতিকার উদ্দেশ্য বলে, ইয়াস, তোমার মাম্মার ফোন করেছিল, বাড়িতে যেতে হবে। তুমি কি এখন যাবে নাকি? ইয়াস আদিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিষ্প্রয় আওড়ায়, বাবা দাদিমা চলে গিয়েছে? নিমিষে আদির আর তার তিতিকা দুজন স্তব্ধ হয়ে যায়। তবে আদির পরক্ষণে স্বাভাবিক স্বরে বলল, না, তোমার বাবা চলে গিয়েছে, কিন্তু তোমার দাদিমা এখনো আছেন। তুমি কি যাবে? এ শান্তভাবে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অন্যদিকে আদির আর কথা না বাড়িয়ে আচমকা ইয়াসকে কোলে তুলে নেয় এবং আচমকা তিতিকার হাত শক্ত করে আঁকড়ে ধরে বলল, তিতিন, তুমিও চলো, ফুফি তোমাকেও যেতে বলেছে। এ বলে সে নির্বিকার ভঙ্গিতে লিফটের দিকে এগিয়ে যেতে পা বাড়ায়, কিন্তু আশেপাশের কয়েকজন সহ যারাও বেশ অবাক চাহনিতে তাদের দিকে তাকিয়ে থাকে। এতদিন গোপনে এসব করতো, আর এখন সবার সামনে। যারা বিস্ময়ে কিছু বলতে চেয়েও যেন আর বলতে পারল না। তিতিকা স্তব্ধ হয়ে শুধু আদিরের পায়ের সাথে পা মেলাচ্ছে। এরই মধ্যে আবার আদির নিজে আচমকা থেমে যায় এবং পাশে ফিরে যারার দিকে তাকিয়ে বলে, মিস যারা, আপনি যা দেখেছেন তা টেনে হিঁচড়ে বড় করার কোনো প্রয়োজন নেই।
উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সো দ্যাটস নর্মাল। আই হোপ এবার আপনি নিজের কাজগুলোতে যথাযথভাবে মনোযোগ দিতে পারবেন, নয়তো আপনাকে কাজের চেয়ে বেশি আননেসেসারি গসিপ করতেই বেশি দেখা যায়। আদির সম্পূর্ণ হাসি মুখে এহেন কথা বলে শেষ করলো, যারার বিস্ময় যেন এখনো কাটেনি। সব ছাড়িয়ে মাথায় শুধু একটাই ঘুরছে যে এই মুহূর্তে আদির এটা কি বলল। তারা হাজব্যান্ড ওয়াইফ? যারা ফেল ফেল করে তিতিকার নুইয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে রইল। এরই মধ্যে তাদের কথাবার্তা আশেপাশের কয়েকজনও শুনে ফেলেছে। যথারীতি আদির কি যেন ভেবে এবার সবার উদ্দেশ্যে জোর গলায় বলল, অ্যাটেনশন এভরিওয়ান, I would like to share a personal announcement with all of you. আপনারা যাকে মিস তিতিকা তালুকদার হিসেবে চেনেন, তার আরো একটা বিশেষ পরিচয় হলো তিনি আমার স্ত্রী মিসেস তিতিকা রায়ান চৌধুরী। কিন্তু আমাদের বিয়েটা পারিবারিকভাবে খুব ছোট পরিসরে হয়েছে বিদায় সকলকে এই বিষয়টা জানানো সম্ভব হয়নি। বাট অ্যাজ ইউর বস, এই স্মল বাট স্পেশাল সেলিব্রেশন উইল বি অ্যারেঞ্জড সুন ফর এভরিওয়ান টু সেলিব্রেট টুগেদার। খাওয়া দাওয়ার পর আদির আর তিতিকা দুজনে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে। বেশ খানিকক্ষণ আগে দুজন চৌধুরী বাড়ি হতে ফিরেছে। আদির ভেবেছিলেন দুপুরে দুজনকে ওখানে রেখে আবার অফিসে যাবে, কিন্তু বাস্তবে এমন কিছুই হয়নি। আদি চৌধুরী ম্যানশন যাবার পরও তাকে এক প্রকার জোরে দৌড়ে বেঁধে এই রাত অব্দি সেখানে রাখা হয়েছে। অতঃপর রাতের খাবার শেষেই দুজনেই ছাড়া পেয়েছে। কিন্তু তিতিকার চাওয়া অনুযায়ী আপাতত দুজন আবারও নির্জন রাস্তা ধরে পায়ে হেঁটে এগোচ্ছে। তিতিকা আকাশের পানে তাকিয়ে দেখে আবহাওয়া তেমন সুবিধা নয়, হয়তো বৃষ্টি নামবে। কিন্তু তাদের অ্যাপার্টমেন্ট তো বেশ কিছুটা দূরে। মাঝ রাস্তায় এসে ভিজে ভিজে যেতে হবে নাকি? আশেপাশে রিক্সাও তেমন দেখা যায়। অন্যদিকে আদির তার ভাবভঙ্গি লক্ষ্য করে বলল, কি হয়েছে? আকাশের অবস্থা তো তেমন ভালো না দেখছি। এখন বৃষ্টি নামলে কি কিচ্ছিরি হবে বলুন তো? আদির তিতিকাকে এক পলক দেখে নেয়। এখনো সে সাদা আকাশি রঙের সুতির শাড়ি পরা, চুলের খোঁপাটা বেশ ঢিলে হয়ে গিয়েছে। তার নিজের অবস্থাও তেমন ভালো নয়। আয়রন করা ডার্ক নেভি ব্লু কোট, সাদা শার্টটা কেমন এলোমেলো হয়ে আছে। আদির কিছুটা ভেবে নিয়ে পরক্ষণে নির্বিকার ভঙ্গিতে বলল, কিছু হবে না, ভিজতে ভিজতে বাসায় ফিরবো। তিতিকা এহেন কথায় আদিরের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, বৃষ্টিতে ভিজবেন? আগের বার ঠান্ডা লেগে গিয়েছিল, কি অবস্থা হয়েছিল মনে আছে? মনে থাকবে না কেন? অসুস্থ হয়ে পরে তো সুস্থ হয়েছে। আপনার কি সব বিষয়ে আমার সাথে মশকরা করা জরুরি? তা কেন হবে? আর মশকরা তাই বা করলাম কোথায়? আদিরের এহেন নির্লিপ্ত ভাবভঙ্গিতে তিতিকা কপাল কুঁচকে ভারী শ্বাস ফেলে রুক্ষ স্বরে বলে, আমি আপনার সাথে সিরিয়াসলি কথা বলছি মিস্টার খারুশ। শরীর কোনো হেলাফেলার বিষয় নয়। আপনার বৃষ্টিতে ভেজার অভ্যাস নেই। এমন অসময়ের বৃষ্টিতে ভিজলে নির্ঘাত ভয়ঙ্কর অসুস্থতায় ভুগবেন। আদির মাথাটা খানিকটা পাশে কাত করে তিতিকাকে এক পলক আর চোখে দেখে নেয়। পরক্ষণেই আবার জোরে হাঁটা ধরে, নির্বিকার স্বরে বলে, তাতে কি? তখনও তুমি ছিলে, এখনো তুমি আছো। আমার না হয় একটু সামলে নিও মিসেস পেতকা। আদির নিজের মতো হেঁটে তিতিকাকে রেখে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে। অন্যদিকে তিতিকা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আদিরকে পেছন হতে দেখতে দেখতে আচমকা তার অন্য আরেকটি বিষয় মনে পড়ে, যা আদিরকে এখনো বলা হয়নি। বেশ কিছুক্ষণ আগের ঘটনা। আদির আর তিতিকা বাড়ি হতে বের হওয়ার কিছুক্ষণ পর একটা লোকাল ফার কেরিয়ার পাশে এলে আদির নিজেদের জন্য আইসক্রিম কিনতে স্টোরে যায়। যথারীতি তিতিকা রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকে, অন্যদিকে আদির ভিড়ের মাঝে মিশে গিয়েছে। চারপাশে সন্ধ্যা নেমে আসায় রাস্তার ল্যাম্পপোস্ট গুলো জ্বলে উঠছে, একই সাথে চারপাশের মানুষজনের ভিড়ও যেন ক্রমশই বাড়ছে। এরই মধ্যে তিতিকার নজর পড়ে যায় এক অপরিচিত ব্যক্তির দিকে। তার থেকে কিছুটা দূরেই সিমরান দাঁড়িয়ে। অনেক দিন পর তার দেখা পেয়ে তিতিকা অনেক বেশি খুশি হলো। সে তার কাছে ছুটে যাবে, তার পূর্বে আচমকা খেয়াল করে সিমরানের কাছে আরো একজন পরিচিত ব্যক্তি এসে দাঁড়ালো। ব্যক্তিটি সিমরানকে একটা কোন আইসক্রিম হাতে ধরিয়ে দিতেই সিমরান বিস্তৃত হেসে সেই পুরুষের বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা ঠেকায়। পরক্ষণেই দুজনের সম্মুখের রাস্তা দড়িয়ে এগিয়ে যেতে লাগলো। অন্যদিকে তিতিকার আর সুযোগই হলো না সিমরানের কাছে গিয়ে দুটো কথা বলার। যদিও তিতিকা নিজ স্থান হতে সবকিছু চুপচাপ দেখতে পারছিল, কিন্তু সিমরান কিংবা তার পরিচিত সেই
বিশেষ ব্যক্তি তাকে লক্ষ্য করেনি। তারা দূরে সরে যেতে নিমিষেই তিতিকে কপাল কুঁচকে আওড়ায়। সিমরান আপুর সাথে আসিফ ভাই, তার মানে এই কাহিনী চলছে এদের ভেতর। প্রীতি, বৃষ্টির ফোঁটা পড়ছে, এখন এখানে দাঁড়িয়ে কি করছো? আচমকা আদিলের কণ্ঠস্বরে তিতিকের ধ্যান ভাঙে। আকাশের দিকে তাকাতে কয়েক ফোঁটা বৃষ্টির জল তার চোখ মুখ খিচে আসে। সে সামনের দিকে তাকিয়ে দেখে আদির তার অপেক্ষায় দাঁড়িয়ে। সে এক প্রকার দ্রুত পায়ে ছুটে দৌড়ে আদিরের কাছে পৌঁছায়। আরে আস্তে আস্তে, তিতিকে তড়িঘড়িতে আদির তাকে শান্ত হতে বলল। তিতিকে চিন্তিত স্বরে বলল, এখন কি হবে? ছাতা তো নেই। চলো ভিজতে ভিজতে যাই। পাগল নাকি? ঠান্ডা লেগে যাবে না আপনার? বেশি কথা না বলে চুপচাপ সরো। আর বৃষ্টিতে ভিজতে তোমার কোনো অসুবিধা হবে কিনা তা বলো। তিতিকা আদিরে দৃঢ় অভিব্যক্তিতে বেশ অবাক হয়। জেদ যখন ধরেছে তখন নিশ্চিত ভিজেই যাবে। তবুও সে কিছুটা নিমজ্জিত স্বরে আওড়ায়, তবে আর কি, আপনার কথাই থাক। এই বলেই তিতিকে নিজ ইচ্ছেতে আদিরের বাহুতে আঁকড়ে ধরে, কাঁধে মাথা ঠেকায়। আদির এতে কিছুটা অবাক হলেও পরক্ষণে নিঃশব্দে বিস্তৃত মুচকি হাসে। অন্যদিকে অসময়ে বৃষ্টির বেগ ধীরে ধীরে বেড়ে গিয়ে তাদের হালকা ছিটেফোঁটা দিয়ে ভিজিয়ে দিচ্ছে। তবুও তারা দুজন নির্বিকারে পায়ে পা মিলিয়ে এগিয়ে যায়। আচ্ছা, একটা সময় কিছু জানার ছিল। তিতিকের কথায় আদির নিষ্ক্রিয় বলল, বলো। আপনার মায়ের সম্পর্কে জানতে আমি বেশ আগ্রহী। ওনার নাম কি ছিল? ইনান চৌধুরী। যদিও তার তার বার্থ নেম ছিল প্লেয়ার গেটেস। তিনি সম্পূর্ণ বিদেশিনী ছিলেন, তাই না? তবে শ্বশুর বাবার সাথে কিভাবে বিয়েটা হলো? আদির উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা তিতিকার দিকে ভ্রু উঁচিয়ে বলল, শ্বশুর বাবা। তিতিকে বিষয়টা খেয়াল করে ক্ষণিকের জন্য চুপ করলো, পরক্ষণে স্বাভাবিক স্বরে বলল, হিসেব তো তাই হয়। আচ্ছা, আপনি ঘটনা বলুন। আদির মৃদু হেসে বৃষ্টির ঝরা আকাশের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, বাবা তখন লন্ডনে পড়াশোনা করার জন্য গিয়েছে। আর মন ছিল তার ভার্সিটির জুনিয়র। এরপর দুজনে স্বাভাবিকভাবেই আলাপ হয়। দেন দুজনে দুজনকে ভালোবাসে। এরপর সোজা বিয়ে। তারপর আপনি দুনিয়ায় আসেন, তাই তো? তিতিকের এহেন কথায় আদির হেসে ফেললো। ইচ্ছে করেই যে মজাটা করে মিটমিট করে হাসছে তার আর বুঝতে বাকি নেই। যথারীতি আদির এবার নিজের দানটা ছাড়ার জন্য বলল, আমাদের জন্য একজনের আসা উচিত, তাই না? সেই তিতিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। আদির মৃদু হেসে নিজেকে স্বাভাবিক রাখে। জানতো এসব তিতিকে অস্বস্তিতে করবে, আর ঠিক এমনটাই হলো। আদির আবারও একই ভঙ্গিতে তড়িঘড়ি করে বলল, চলো চলো দ্রুত বাসায় যাই। ওদের নিয়ে আসার জন্য তো প্ল্যানিং করতে হবে, তাই না? আদির এই বলে তিতিকার হাত ধরে এগিয়ে যেতে চাইলেও তিতিকে একই জায়গায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে এবং বেশ ইতস্ত ভঙ্গিতে বলে, দ্রুত যাওয়া যাবে না, আপনার পায়ে ব্যথা। তিতিকার এহেন অভিব্যক্তিতে আদি জোরে হেসে ফেলে, নিজেকে সামলায়। তার কাছে এসে মাথায় আলতোভাবে টোকা দিয়ে বলল, পাকনি, চলো এবার। কপাল ভালো এখনো জোরে বৃষ্টি নামেনি, নয়তো পুরো কাকভেজা হয়ে বাসায় ফিরতে হবে। কিন্তু কিন্তু কি? চিন্তা নেই, তুমি না চাইলে কিচ্ছু হবে না, ইউ নো। হ্যাঁ, আই এম এ জেন্টলম্যান। আদির এই বলে আচমকা তিতিকার দিকে বাম চোখে মেরে তীর্যক হাসে। অমনি তিতিকার চোখ মুখ কুঁচকে দেয়। এই একই কথা সে বাসর রাতেই বলেছিল। তারপর যা হয়েছে তা আর নতুন করে না বলাই ভালো। নিমিষেই তিতিকে আদিরের দিকে চোখ ছোট ছোট করে আওড়ায়। আস্ত একটা খারগোশ, খারুশ, গিরগিটির চেয়েও কয়েক ধাপ এগিয়ে। অসভ্য পুরুষ। মনে মনে এসব কথা বললেও মুখে সে আদিরের উদ্দেশ্যে বলল, শুনুন, কাকা কাকি আমাদের একবার গ্রামের বাড়িতে যেতে বলেছে কিছুদিনের মাঝে। আপনার কি সময় হবে ওখানে যাওয়ার? আদির কিছুক্ষণ সময় নিয়ে ভেবেচিন্তে আওড়ায়, ম্যানেজ করে নেব, সমস্যা নেই, যাওয়াই যায়। আদিরের এহেন অভিব্যক্তিতে তিতিকে বেশ খুশি হলো। এদিকে আদির এই বৃষ্টিতে ভিজতে ভিজতে রোডের একপাশে কাঠগোলাপ গাছে দেখা পেয়ে সেদিকে চলে যায় এবং একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে আবারও তিতিকার দিকে এগিয়ে আসে এবং একটি ফুল ব্যতীত বাকি সবগুলো তিতিকার হাতে ধরিয়ে দেয় এবং অন্যদিকে বৃষ্টির কানের পাশে চুলের মাঝে গুজে দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে তিতিকা বিস্তৃত মুচকি হেসে ফুলগুলো হাতে নিয়ে বলল, আপনার কাঠগোলাপ অনেক পছন্দ? আদির তিতিকার মুগ্ধ নয়নে অপলক না পেলেই হলো, বিষয়টা তা নয়, কিন্তু তোমার সাথে কাঠগোলাপটা কেন জানি একটু বেশিই মানে। আদির চোখের পলক ফেলছে না দেখে তিতিকে কিছুটা ইতস্ত বোধ করে, তবুও চুপটি করে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এদিকে বৃষ্টির বেগ
আচমকাই বেড়ে যায়। আদিরেতে নির্বিকার রইল। তিতিকা বেশ ভয়কে গিয়ে এলোমেলো পায়ে ছুটতে নিলে আচমকা তার জুতোর ফিতে ছিঁড়ে যায়। অমনি সে হতভম্বের ন্যায় আদিরের দিকে তাকালে বিষয়টা বুঝতে পেরে ভারী শ্বাস ফেলে। এমনিতে ভিজেই গিয়েছে, এখন জোরে বৃষ্টি এলেই বা ক্ষতি কি? অথচ এই মেয়ের ফাঁকনামি কমে না। আদির নির্বিকারে তিতিকার কাছে এসে নিজের পর্দা খুলে তার মাথায় জড়িয়ে দেয়। অমনি তিতিকা তীব্র সংকোচের সাথে করুণ স্বরে বলে ওঠে, জুতো ছিঁড়ে গিয়েছে, ভালো হয়েছে, আরো করো পাকনামি। গম্ভীর কণ্ঠে আচমকা হাত দিয়ে বসে তিতিকার পা হাতে জুতো খুলে নিজের হাতে নিয়ে এবং তিতিকাকে চমকে দিয়ে নিজের কালো রঙের পাওয়া শো খুলে তিতিকার পায়ের কাছে রেখে পুনরায় দাঁড়িয়ে গিয়ে বলল, এটা পরে নাও, পিচ ঢালা রাস্তা, পায়ে ছোটখাটো পাথর ময়লা ঢুকে পড়লে সমস্যা। তিতিকা আদির গম্ভীর মুখটার দিকে তাকিয়ে বলে, কিন্তু আপনি? আমার পায়ে মোজা আছে। এই বলে সে তিতিকার হাত ধরে হাঁটতে শুরু করে। অন্যদিকে তিতিকা অমন বড় সাইজের শূকর খটখট শব্দ করেই এগিয়ে যেতে লাগলো এবং আদিরের দিকে বেশ ইতস্তত স্বরে বলল, সরি। আদির তিতিকার দিকে মুখ ফিরিয়ে গম্ভীর স্বরে বলে, পাকনামি কমিয়ে ফেলো, বহুবার বলেছি এ কথা, কিন্তু তুমি শুনোনি। ভবিষ্যতে একবার যদি এর জন্য তোমার শাস্তি করতে নিয়েছি, বিশ্বাস করো আমার হাত থেকে আর বাঁচতে পারবে না। আদিরের এহেন হুমকি স্বরূপ কথায় তিতিকা বেশ উৎসুক স্বরে বলল, এমন কি করবেন আপনি? নিমিষে আদির গাম্ভীর্যের তার ফিরিয়ে তীর্যক হেসে ফেলে। এতে কিছুটা তিতিকে কিছুটা কপাল কুঁচকাবে। হাসছেন কেন? এমনিতে। এদিকে আদির আবারও নিজেদের মতো হাঁটতে লাগলো। বৃষ্টির বেগ ততই বাড়তে লাগলো। তিতিকা আর কথা বাড়ায় না, তবে একা একা আদিরের পরটা নিজের মাথায় ছাতা বানিয়ে যেতে বেশ অস্বস্তি হলো। এটা যেমন স্বার্থপরের মতো কাজকর্ম। এমনিতে দুজনেই ভিজে পুরো চুপসে গিয়েছে, কিন্তু তার সারা রাত বৃষ্টিতে ভিজে সমস্যা না হলেও আদিরের তো হবে। যথারীতি সে নিজের মাথার পরটা আদিরের মাথায় দিতে আদির বলে উঠল, আর এটা কি করছো? আমি বললাম তো, চুপ থাকুন আপনি, বেশি বুঝেন সবসময়। কে শোনে কার কথা? আদির নিজের মাথা হতে ভেজা পট্টা সরিয়ে পুনরায় তা গায়ে জড়িয়ে নেয়। তা দেখে তিতিকা কপাল কুঁচকে বলল, কি আশ্চর্য, আবার ভেজা কোট গায়ে কেন পরলেন? যা আমার পছন্দ নয় তা আমি কখনো টলারেট করি না। আদিরের গম্ভীর অভিব্যক্তিতে তিতিকা বেশ রুক্ষ স্বরে বলে, এত জেদি কেন আপনি? আমি পাকনামি করি আর আপনি বুড়ামি করেন, তাই তো? তিতিকার কথায় আদির ভ্রুক্ষেপহীন পলক থেকে পরক্ষণেই বলো, অনেক হয়েছে, বাড়ি চলো। যাচ্ছি তো। রাগ করেছো? না, খালি আজ রাতে ঝড় আসুক, মেরে ফেলবো একদম। বাপরে, এভাবে হুমকি? আপনার কাছ থেকেই তো শিখেছি। যা শেখাবো তা তো শিখবে না, শিখবে সব উল্টো পাল্টা জিনিস। দুজনে এভাবে একে অপরকে টুকটাক খোঁচা দেওয়া কথাবার্তা বলে বিশ্রী বিশ্রী এগিয়ে যায়। এমন পরিস্থিতিতে এদের এমন হাবভাব সামনাসামনি দেখে হয়তো যে কেউ অবাক হবে। এক পর্যায়ে এসে দুজনে কিছুক্ষণের জন্য থেমে যায়। তবে পরক্ষণে আবার তিতিকা স্বাভাবিক হয়ে বলল, আপনি আশিকি মুভি দেখেছেন? আদির নির্বিকার গম্ভীর স্বরে উত্তর দেয়, আমার মুভি দেখার সময় নেই। তিতিকা মুখ ভেঙচে আদিরকে এক পলক বাঁকা নজরে দেখে নিয়ে পুনরায় মুখ ঘুরিয়ে নেয়। অন্যদিকে আদির এবার কিছুটা উৎসুক, তবে নিরেট কণ্ঠে আবারও তার উদ্দেশ্যে বলল, কেন, ওই মুভিতে কি আছে? জানি না। আচ্ছা বলো, এবার শুনছি আমি। এখন কেন বলবো আমি? শুরুতে আমার কথার দাম দেয়নি, ভালো হয়েছে। আহা, রাগ করছো কেন? আমাদের ঝগড়া তো একটু আগেই শেষ হলো, তাই না? কিন্তু আপনি আবার শুরু করেছেন। তিতিকার হাত আদির বাড়ির শ্বাস পেলে। আচ্ছা সরি, শব্দ সামাল। এখন বলো। তিতিকা আদিরের দিকে তাকিয়ে বলল, মিথ্যে সরির প্রয়োজন নেই, কারণ একটু দোষ আমারও ছিল। আচ্ছা, ওই একটু দোষ মাফ করে দিলাম। এবার বলো, কি বলতে চাইছিলে? বলবো না। এবার তিতিকের নির্লিপ্ততায় আদির বেশ বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে চাপা সরে আওড়ায়, আহ মেয়ে, এবার বেশি হচ্ছে কিন্তু। তিতিকা কোনো কিছু না বলে আচমকা আদিরের দিকে সে হেসে ফেলে। অমনি আদির ভ্রু কুঁচকে আওড়ায়, মজা করছিলে?
তিথিকে এবারও কিছু বলে না, বরং হেসে হেসে আওড়ায়। ওই মিমিতে একটা সিন আছে যেখানে রাতে এভাবে চারপাশে অনেক বৃষ্টি হয় আর নায়ক নায়িকা রাস্তার মাঝে দাঁড়িয়ে অকাজ করে। অকাজ বলতে কি বুঝাচ্ছ? আদিরের গম্ভীর উৎসুক কণ্ঠস্বরে তিতিকে কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলে, মানে ওটাই আর কি। নিমিষেই আদিরের কপাল কিছুটা কুঁচকে যায় এবং সে কিছু একটা ভেবে নিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, সিরিয়াসলি? রাস্তার মাঝে ওসব করে? আর তার চেয়ে বড় কথা, এসব ফালতু মুভি তুমিও দেখো? নিমিষে তিতিকে বিষম খেয়ে ওঠে। হ্যাঁ, ওই মুভিতে কিছু উল্টোপাল্টা দৃশ্য রয়েছে, তাই বলে এতটাও ফালতু নয় যেভাবে আদির বলেছে। তবে আদিরের ভাবভঙ্গি খড়খড়ি তিতিকে কিছু একটা ভাবতে আবারও বিষম খেয়ে ওঠে এবং অমনি আদিরের বুকের একপাশে আলতোভাবে ঘুষি মেরে বলে, ইস কত জঘন্য আপনি! এতদূর ভাবতে আপনাকে কে বলেছে? আমি অকাজ বলতে মানে রাস্তায় দাঁড়িয়ে দুজনে বৃষ্টির মাঝে জ্যাকেটের নিচে নিজেদের মুখ ঢেকে চুমু খাওয়ায়। হ্যাঁ, তিতিকা এইটুকু কথা বলতেই এত বেশি অস্বস্তি বোধ করছে দেখে আদির বেশ হতাশ হলো। এটা আগে বললেই হতো, নয়তো সে কি সব ভেবে নিয়েছিল। তিতিকে মাথা নুইয়ে চুপচাপ হাসছে, তবে আচমকা আদির তাকে থামিয়ে দিয়ে বলল, চলো আমরাও করি। কি? আচমকা আদিরের এহেন কথা শুনে তিতিকা ফাঁস ফিরে তার মুখ তুলে তাকে আদির বিস্তৃত হেসে তিতিকার দিকে তার জুতো জোড়া ধরিয়ে দিয়ে বলল, ধরো এগুলো। কি করতে চাইছেন আপনি? আদির তিতিকার প্রশ্নের জবাব না দিয়ে আচমকা নিজের ভেজা কোটটা পুনরায় খুলে নেয়, যা দেখে নিমিষেই তিতিকা কিঞ্চিৎ ডুব গেলে। হাবভাব তো সুবিধা ঠেকছে না। এরই মধ্যে এরই মধ্যে আদির আচমকা তিতিকার কোমর টেনে নিজেদের সাথে মিশিয়ে দাঁড় করায়। তিতিকা নিজেকে সামলাতে না পেরে সোজা তার বুকের উপর আছড়ে পড়ছে। অনবরত বৃষ্টির তোকে দুজনের চুল বেয়ে পানি এত বেশি জড়ছে যে ঠিক মতো দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকতেও পারছে না। এরই মধ্যে আদি তার কোটটা দিয়ে নিজের তিতিকার মাথা ছড়িয়ে নিজেদের আড়াল করে নেয়। দুটো মুখ অবয়ব সম্পূর্ণ কাছাকাছি এলেই একজনের মুখে বিস্তৃত মুচকি হাসি ফুটে ওঠে, অন্যজনের মাঝে তৈরি হয় তীব্র সংকোচ। তিতিকে খানিকটা ভয়কে গিয়েছে আদিরের ভাবভঙ্গিতে। অন্যদিকে আদির তাকে নিজের সাথে আরো শক্ত ভাবে আঁকড়ে ধরে অদ্ভুত দুষ্টুমির ভঙ্গিতে আওড়ায়। মুভি দেখা হয়নি, কিন্তু এই স্পেশাল সিনটা মনে ধরেছে। রাতে নেমেছে, চারপাশে বৃষ্টি হচ্ছে, হাতের কাছে পার্সোনাল প্রেমিকা ওরফে পাকনি বউ আছে, আর সাথে আমার মুডও আছে। তবে এত দেরি না করে প্রকৃতিকে সাক্ষী রেখে সুযোগটা লুপে নেওয়াই অতি উত্তম। যেমনি বলা অমনি কাজ। এক মুহূর্ত দেরি না করে আদির তিতিকার গালে হাত রেখে আচমকা তিতিকার অদরে অদরে মিলিয়ে দেয় এবং তা অন্য সময়ের চেয়ে যেন একটু বেশি তীব্রভাবে। নিমিষেই তিতিকা আবেশে চোখ বুজে নেয়। একই সাথে তার হাতে থাকা জুতো জোড়া কাঠগোলাপের গুচ্ছ ধরে রাখা মুঠো বেশ দৃঢ় হয়। তবে আদির আজ তাকে ছেড়ে দিতে নারাজ, যেন বিশ্ব জয় করতে নেমেছে। এক মুহূর্তের জন্য না নিজে দম ফেলছে, না তিতিকাকে ফেলতে দিচ্ছে। একই সাথে আবার তাদের জন্য যেন বৃষ্টির বেগ আরো তীব্র হয়। এবার যেন সোজা ঝড় আসতে চলেছে, অথচ দুজনের মাঝে যে ঝড় উঠেছে তা যেন এই প্রকৃতি ঝড়ের কাছে নিখুঁতই সামান্য। তিতিকা হাঁপিয়ে উঠল, আদি তাকে একদমই ছাড়ে না। দুজনের এই ঘনিষ্ঠ মুহূর্ত ঠিক কতক্ষণ স্থায়ী হয় তা অজানাই রয়ে যায়। কিন্তু আজ আবারও এই দুটো অসম অতীত অস্তিত্ব নিজেদের তৃপ্ত করতে মরিয়া। দেখতে দেখতে বেশ কয়েকটি বছর পেরিয়ে গেল। এই ক্ষণস্থায়ী জীবনের পরতে পরতে কত ঋতুর আগমন আর প্রস্থান হলো। কখনো শরতের মেঘে ডেকে গিয়েছে হৃদয়ের আকাশ, আবার কখনো বসন্তের ফুলে মত্ত হয়েছে সমগ্র অস্তিত্ব। একই সাথে নিঃশব্দে বদলে গিয়েছে অনেক কিছুই, তবু ভালোবাসার সুতোটি রয়ে গেছে অক্ষত, নীরব অথচ দীপ্ত। আজ ছুটির দিন, কিন্তু তিতিকার কোনো ছুটি নেই। সকাল সকাল তিতিকা খাবারের প্লেট হাতে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। তার সিল্কি চুলের বড়সড় খোঁপাটা আলগা হয়ে নুয়ে পড়ছে। পরনে নীল রঙের সুতি শাড়ি, আঁচলটা কোনো মতে কোমরে পেঁচিয়ে এক ফাঁজে গুজে রেখেছে। বিয়ের কিছুদিন পরেই আদির তাকে একসাথে ৩৭টা নীল রঙের শাড়ি দিয়েছিল, যার প্রতিটিই ছিল বিভিন্ন রকমের ডিজাইন কিংবা রঙের তারতম্যে সজ্জিত। তখন অবশ্য আদিরের বয়সও ছিল ৩৭, কিন্তু
তৃতীকা সেবারেতে বেশ অবাক হলেও আদির তাকে খুব স্পষ্টভাবে একটা কথা বলেছিল, যা এখনো তাহার স্মৃতিতে বেশ স্নিগ্ধতার আস্তরণে আবদ্ধ হয়ে রয়েছে। ৩৭টি বছর আমাকে শিখিয়েছে মানব জীবন আসলে রঙের শাশ্বত নন্দন, আর তুমি সেই নন্দনের নীল অনুষঙ্গ, যার সংস্পর্শে আমার প্রতিটি ক্ষয় এক নতুন সৃষ্টির প্রতিচ্ছবি। নীল রং আমার কাছে এক অধরা সমীকরণ, যার সূচনায় তুমি, সমাপ্তিতেও তুমি। তাই এই ৩৭টি শাড়িতে আমি সংখ্যার সীমাকে পবিত্র করতে চেয়েছি, যার প্রতিটি বাঁজে তোমার উপস্থিতি দূরাকাশের নিভে যাওয়া নীলচে কণাকে অবিস্মরণ দীপ্তিতে পরিণত করবে। এসব স্মৃতি আর দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু তেতকার খারুশ এখনো সেই খারুশই রয়ে গিয়েছে। তিতিকাও বদলায়নি একটু, শুধু বয়সের সাথে সাথে কাঁধে দায়িত্বের পরিমাণটাও খানিক বেড়েছে। বর্তমানে তার চোখে মুখে হতাশ ও কিছু বিরক্তির ছাপ। কত কাজ পড়ে আছে। আর এখন তাকে খাবার নিয়ে ছুটতে হচ্ছে এই বিচ্ছুটের পেছনে। বাপটাও যেমন, মেয়েটাও তেমন। তিতিকার ভাবনার মধ্যে বিষয়টা এমনি। অবশ্য বাপের আন্দাজ আশকারাতে তো এতটুকু মেয়েই এখন এই দশা করছে। আধিকা, দাঁড়াও, দাঁড়াও বলছি। সেই ১ ঘন্টা ধরে তোমার পেছন পেছন ছুটছি আমি। এবার কিন্তু আমি সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাব। পুরো চৌধুরী বাড়িতে এভাবেই চিল্লাতে চিল্লাতে ছুটতে হচ্ছে তৃতিকাকে। এদিকে একটা ৪ বছরের পিচ্ছি বাচ্চা ওরফে বিচ্ছু এদিক সেদিক ইচ্ছে মতো দৌড়াচ্ছে। পরনে তার সাদা রঙের গাউন, মাথার এক আঙ্গুল সমান ডার্ক ব্রাউন কালারের চুলগুলো ৪ থেকে ৫টা জুটি করে তাল গাছের মতো করে বাঁধা। তবে বাচ্চা মেয়েটির চালচলনের যে চঞ্চলতা, টোল পড়া বর্ষাকালে যে উচ্ছ্বাস ও প্রাণখোলা হাসি ফুটে উঠেছে, তা নিতান্তই মনোমুগ্ধকর ও চমৎকার। আদিকে ইনান চৌধুরী, মিস্টার খারুশ আর মিসেস তেতকা ভালোবাসার অস্তিত্ব গড়া এক নতুন প্রাণ সে। দুজনের ভালোবাসায় সে তার মায়ের গর্ভে আসে আজ থেকে ৫ বছর পূর্বে। আদির আর তিতিকা সেবার তিতিকার গ্রামের বাড়িতে গিয়েছিল। তখন তিতিকার জমিজমা সহ বাদবাকি সম্পত্তি সে তার নিজ ইচ্ছেতেই তার বড় কাকা কাকি এবং কিছু অংশ বাদবাকি চাচাদের মাঝে ভাগাভাগি করে দিয়ে আসে। এতে আদিরও তাকে পুরো দমে সাপোর্ট দেয়, কিন্তু ফেরার সময় গর্বে নিয়ে আসে তাদের ভালোবাসার নতুন অস্তিত্বকে। আদিকায় ইনান মায়ের কাছে ভীষণ দুষ্ট বলে পরিচিত হলেও বাবার জন্য সেই সবকিছু। এক কথায় আদির তাকে তার নিজের জীবনের চেয়েও বহু গুণে ভালোবাসে। যথারীতি আদির ও তিতিকা নামের যোজন বিয়োজন করে তাদের এই নতুন অস্তিত্বের নাম রাখা হয়েছে আদিকা, এবং আদিরের মায়ের নামের সাথে মিলিয়ে হয়েছে আদিকা ইনান চৌধুরী। কেননা আদির সহ অনেকেই মনে করে সে দেখতে নাকি একদমই আদিরের মা ইনান চৌধুরীর মতোই। আদিকা শুধু তার ভাবা নয়, বরং এই চৌধুরী বাড়ির সকলে অত্যন্ত প্রিয় একজন সদস্য। যথারীতি সে তার মায়ের কাছেও অনেক বেশি প্রিয়। কিন্তু তাতে কি, তার মা তো খাঁটি বাঙালি, তার মতো এত দুষ্টু মেয়ের কাছে তো আর এই বাঙালি মা সহজেই তার ভালোবাসার বহিঃপ্রকাশ করবে না। কিন্তু এই নিয়ে তিতিকা কারো কাছে কিচ্ছু বলতেও পারে না, বিশেষ করে আদিরের কাছে। মেয়ে ইনানের অতিরিক্ত চঞ্চলতা পাকনামির জন্য যখনই তিতিকে কিছু বলতে যাবে অমনি আদির তার মুখের উপর বলে দেয়, এতে আমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ তোমার। আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখো, তুমি কি পাকনামি করে আমার জীবনে কম জ্বালিয়েছ। শেষ এমনই এক কথায় দুই কথায় পরক্ষণে শুরু হয়ে যায় দুজনের তুমুল ঝগড়া। বাড়িতে এতগুলো মানুষ থেকেও আর তখন কোনো কাজ হয় না। তাদের এত বছরের এই দাম্পত্য জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তন এসেছে তা হলো হুটহাট যখন তখন দুজনের ঝগড়া লেগে যাওয়া। যে মুহূর্তে তাদের মধ্যে এই অসম বয়সের কোনো বালাই থাকে না, কে কত ছোট কিংবা কে কত বড় এসব দেখার বিষয় নয়। তুমুল এক ঝগড়া শেষে দুজনেই মুখ গুমড়ো করে বসে থাকে, এমনকি কেউ কারোর সাথে ঠিকমতো কথাও বলে না। কিন্তু এর চেয়ে বেশি অবাক করার বিষয় হলো, যখনই খাওয়ার সময় হয় তখন আদিকা সহ আদিরকে তিতিকার নিজ হাতে খাইয়ে
দিতে হয়, অথচ খাবার খাওয়ার পুরোটা সময় কেউই কারো দিকে ঠিক মতো ফিরেও তাকায় না, আর না একটা কথা বলে। এবং তাদের এই মান অভিমানের খেলা শেষ হয় ঠিক সন্ধ্যার পর। রাতের খাবারের পর আদির সর্বদা উৎসুক করে। অন্যদিকে তিতিকেও যতই বাপ ধরে থাকুক না কেন, শেষে গিয়ে আদিরের কাছেই ঘেঁষে বসে। অতঃপর বিয়ের রাতে তিতিকের চাওয়া অনুযায়ী কথা রাখতে দুজনে প্রতি রাতের মতো বেরিয়ে পড়ে নির্জন রাস্তায় হাঁটতে। এভাবে বেশ সুখে শান্তিতে মান অভিমান নিয়েই দুজনের জীবন কাটছে। আদিকাকে সবাই বোঝানোর চেষ্টা করছে বাড়িতে ঈশানী হাফসা দুজনেই রয়েছে, ইয়াসও রয়েছে, তবে সে বর্তমানে তার নিজে ঘরে। অন্যদিকে আদিকা কারো কথা না শুনে সোজা তার বাবার কাছে যাওয়ার জন্য ছুটলো। ওখানে গেলেই মায়ের হাত থেকে বাঁচতে পারবে। আদির জানালার পাশে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে গাম্ভীর্যের সহিত নিউজ পেপার পড়ছে। পরনে তার সাদা রঙের পাঞ্জাবি। বয়স বেড়ে তবে সেই 40 পেরিয়েছে, তবুও সেই গম্ভীর মুখ আদির রায়ন চৌধুরীর সৌন্দর্য দিক হতে একই রয়ে গিয়েছে। রাস্তাঘাটে চলতে ফিরতে এখন হাঁটির বয়সী মেয়েদের বিশেষ নজরে পড়তে হয়। আদির তার নিজের ধ্যানে মগ্ন রয়েছে, তবে আচমকা কারো কণ্ঠস্বরে তার ধ্যান ভাঙে। পেপারটা ভাঁজ করে গুছিয়ে রাখছে, এমন মুহূর্তে আচমকা আদিকে রুমের ভেতরে দৌড়ে প্রবেশ করে চিল্লিয়ে বলে ওঠে, বাবা বাঁচাও আমাকে। এই বলে সে সোজা আদিরের কোলে ছড়ে, তাকে জাপটে জড়িয়ে ধরে। আদির তাকে দু হাতে নিজের সাথে আগলে জড়িয়ে ধরে বলে, ইনান কি হয়েছে মা? আমার আবার মাম্মা তোমাকে বকা দিয়েছে? আদিরের অভিব্যক্তিতে আদিকা আরো বেশি আহ্লাদী হয়ে ওঠে। বাবার বুকে হতে মাথা তুলে মাথা ঝাঁকিয়ে ঠোঁট উল্টে আওড়ায়, কিন্তু তুমি এমন কি করছো যার কারণে তোমার মা এত রেগে গিয়েছে? আদিরের উৎসুক দৃষ্টিকে আদিকা তার চোখে চোখ মিলিয়ে নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে আদিরের গাল দুটো আদলে চেপে ধরে বলে, বিশ্বাস করো পাপা, আমি কিচ্ছু করিনি। মনে তো শুধু শুধু। আদিকা কোথায় তুমি? কি ভেবেছ বাপের কাছে গেলেই আমার হাত থেকে ছাড়া পাবে? তুমি যদি আমার কথা না শোনো তবে। তিতিকা বেশ ক্ষিপ্ত হয়ে রুমের ভেতরে প্রবেশ করে, হাতে এখনো তার মাখানো খাবারের প্লেট। অন্যদিকে আদিকা তিতিকার কথায় চমকে উঠে পুনরায় আদিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাপা কিছু করো। আদির মাথা তুলে তিতিকাকে দেখে তার হাবভাব নিমেষেই কপাল কুঁচকে ফেলে, তবে সে কিছুই বলার আগে তিতিকা তাদের কাছে এগিয়ে এসে জোর গলায় বলে, এদিকে আসো বলছি, আজ পুরোটা না খেলে দেখো আমি তোমার কি করি। না মনি, আমি খাবো না ওগুলো, আমার বমি। কিসের বমি? কিসের বমি? বলেছি না আজকে সোজা মা বলে ডাকবি। আহ বাচ্চা তো, এই নিয়ে তো রাগ করছো কেন? তিতিকা আদিকা হতে নজর সরিয়ে আদিরের দিকে তাকিয়ে জোর গলায় বলে ওঠে, তো কি করব? কতবার নিষেধ করেছি আমাকে এসব উল্টো পাল্টা নামে না ডাকতে। আমার আমার কি ডজন ডজন বাচ্চা আছে? আল্লাহর রহমতে একটা জুটেছে, তাও জীবনে মা বলতে চায় না। সে কি বলে? মমি। তো সমস্যা কি? এতে খারাপ কি আছে? আদিরের নির্লিপ্ততায় তিতিরা দাঁতে দাঁত পিষে বলে, মাকে মমি কেন বলবে? মা বলতে সমস্যা কোথায়? আমাকে দেখে কোনোদিন আমাকে দেখে কোন দিক থেকে ফেরাউনের মরা নাতনি মনে হয়? হুম। আদির আর কিছু না বলে ভারী শ্বাস ফেলে। অন্যদিকে তিতিকা আবারও বলতে লাগলো, আপনার মেয়েকে এবার কিছু শেখান। এত আশকারা দিয়ে দিয়ে ওকে এখনই পুরো বিগড়ে দিয়েছেন। এইটুকু মেয়ে আমার একটুও কথা শোনে না। আদির তার ইরনানের দিকে এক পলক সে মুচকি হেসে তার কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো ঠিক করে দিতে লাগলো। একই সাথে তিতিকার উদ্দেশ্যে শান্ত গম্ভীর স্বরে বলল, আমি কতবার বলেছি এইসব বিষয়ে আমার মেয়েকে দোষারোপ করার আগে নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে দেখবে। তুমিও আমাকে কম জ্বালাওনি। আমার 10টা কথার মাঝে 9টাই তুমি ঠিক মতো শুনতে চাও না। তোমার নিজের ঘ্যাটতারামি আর পাটনামি তো এদিনেও কমেনি। নিমিষেই তিতিকা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, তাতে দাঁত চেপে আদিরের দিকে স্তব্ধ নয়নে চেয়ে থাকে। পরক্ষণেই নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, তাই বলে মেয়ের সামনে আপনাকে এসব বলতে হবে? সত্যি বলতে সমস্যা কি? আমি আপনাকে অনেক জ্বালাই, তাই না?
আমাকে নিশ্চয়ই আপনার অনেক বিরক্ত লাগে। আচমকা তিতিকার ভাঙা গলায় আদির নিজেও থমকায়, তবুও নিজের ভাব গাম্ভীর্য ঠিক রেখে বলে, ছুটির দিন, এখন এসব কথা তোলার কোনো মানে নেই। না না, আপনি বলুন প্লিজ, সত্যি আমি অনেক বিরক্তকর, তাই না? তিতিকার ভেজা কণ্ঠস্বর আর চোখের কোণে চিকচিক করতে থাকা অশ্রুজল আদির বাড়ির শ্বাস ফেলে বলল, কাঁদছো কেন? আমি মোটেও কাঁদছি না। উত্তর দিন, নয়তো সবকিছু ছেড়ে চলে যাব আমি। সবসময়ই তো বলো চলে যাব। এতই যখন ইচ্ছে তবে চলে যাও। তবে যাওয়ার আগে আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে যেও। আদিরের এহেন নির্লিপ্ততায় তিতিকে পুনরায় স্তব্ধ হয়ে দাঁতে দাঁত চেপে নিজের কান্না থামায়। রাগে শরীর জ্বলছে, তার হাত থেকে প্লেটটা ছুঁড়ে ফেলে জোর গলায় চাপা স্বরে বলে, নিজেও মরবো, আপনাকেও মারবো। আমাকে কি আপনি নিজের কাজের লোক ভাবেন? দেখো, যেটা ভালো বোঝো। তিতিকে জোরে জোরে শ্বাস ফেলে আঁচলটা কোমর বাস থেকে খুলে এক প্রকার তেড়ে এসে পুনরায় রুম হতে চলে যেতে যেতে বলতে লাগলো, এই তিতিকা বলেই আপনার মতো ইন্টারন্যাশনাল খারুশ গিরগিটি বজ্জাত আইটেমটাকে এতদিন সহ্য করেছি। 5টা বছর গুনে গুনে আপনার সংসার করেছি। অন্য কেউ হলে দেখে নিতেন, 2 দিনও টিকতো না। অবশ্য দেখার কি আছে, আপনি বুড়ো হওয়ার পরও বিয়ে কেন করেননি? এটার আসল কারণ কি আমি জানি না, ভেবেছেন আপনি খুব ভালো করেই জানতেন আপনার মতো খারুশকে তিতোকা ছাড়া আর কেউ সামলাতে পারবে না। আর যখনই আমার মতো ভোলাবালাটার দেখা পেলেন, অমনি কবজা করে নিলেন আমায়। যতই আমাকে তেতো ভেবে তেতোকা করেন না কেন, সব বুঝি আমি। কিন্তু আর না, আপনি যে আজ সরাসরি বললেন চলে যেতে, বিশ্বাস করেন আমি মরে আগেও আর কখনো আসবো না। কাল সকালেই চলে যাব আমি। তিতিকে একরাশ আক্ষেপ ও ক্ষিপ্ততা নিয়ে এক প্রকার চোখের জল ফেলে রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে আদি তার যাওয়ার পানে চেয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। আদিকেও তার দিকে মন খারাপ করে ঠোঁট উল্টা আওড়ায়, মমি তো তোমার উপর রাগ করেছে পাপা। আদির নিজের মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হাসে, যেন এসবে তার কিছুই আসে যায় না। সকলেই দুপুরের খাবারের জন্য ডাইনিং এ একত্র হয়ে বসেছে, তবে আদির এখনো আসেনি। টেবিলের মধ্যিখানে থাকা আদিরের জন্য সুনির্দিষ্ট প্রধান চেয়ারে পাশেই বসে আছে ছোট্ট আদিকে ইনান। এদিকে আদির ভাব গাম্ভীর্য বেশ রুক্ষ, গম্ভীর মুখ হয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। আদির আসার আগে এসে সবাইকে খাবার বেড়ে দেওয়া শুরু করেছে। যা দেখে ঈশানী বা হাফসা কিছু বলার আগে আদিকা তার মায়ের উদ্দেশ্য বলল, মমি, পাপা কি আসবে না? তিতিকা কোনো জবাব দেয় না। সবাই তার নিশ্চুপ গম্ভীরতায় স্পষ্টভাবেই বুঝে যায় আজও দুজনের মাঝে ঝামেলা হয়েছে। সকালবেলায় কিছু একটা চেঁচামেচিও শুনেছে, তবে এতে তারাও কোনো দুশ্চিন্তা না করে উল্টো মিটমিট করে হাসলো। তারা এতদিনে এসবের সাথে ভালোই অভ্যস্ত হয়ে গিয়েছে। এরই মধ্যে তিতিকে ব্যতীত সকলের নজর পড়ে আদিরের দিকে। সে ডাইনিং এর সামনে দিয়ে সোজা দোতলার দিকে যাচ্ছে। খাবার খেতে না আসায় হাফসা তার উদ্দেশ্যে বলল, আদির, ওদিকে কোথায় যাচ্ছ? খাবার খাবে না? আদির পাশে ফিরে তাকায়। সকলের উৎসুক দৃষ্টির মাঝে গম্ভীর মুখে তিতিকাকে নিজের কাজে ব্যস্ত দেখায়। সে ভারী শ্বাস ফেলে অতঃপর চোয়াল শক্ত করে আওড়ায়, খাবো না আমি, খিদে নেই। এই বলে সে দোতলায় চলে যায়। অন্যদিকে বাবা খাবে না দেখে আদিকেও আর চুপচাপ বসে থাকতে পারে না। তার রাগী মায়ের দিকে মিনমিন করে তাকিয়ে বলল, মমি, আমিও খাবো না। নিমেষেই তিতিকা তার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, এখান থেকে সব খাবার শেষ না করে যদি এক পাও। তিতিকার কথা আর শেষ হয় না। আদিকে চেয়ার থেকে লাফ দিয়ে সোজা দৌড়ে দোতলার দিকে এগিয়ে যায় এবং জোরে জোরে বলতে থাকে, পাপা না খেলে আমিও খাবো না। তিতিকে ক্ষিপ্ত নজরে দোতলার দিকে তাকিয়ে অন্যদিকে হাফসা ঈশানী ওদের কাণ্ডে চুপটি করে বসে থাকে। তিতিকার অবস্থা দেখে ঈশানী তার উদ্দেশ্যে মিষ্টি হেসে বলল, তিতিকা, বাচ্চা মানুষ, একটু তালবাহানা করবে, তুমি বরং একটু বেশি করে খাবার নিয়ে উপরে যাও তো। তিতিকা সকলের দিকে স্বাভাবিক নজরে তাকায়। এখানে এসে একমাত্র সম্পূর্ণ স্বাভাবিকভাবে নির্বিকার ভঙ্গিতে খেয়ে যাচ্ছে। আশেপাশে কি হচ্ছে তাতে তার কোনো ধ্যান নেই। খাওয়া শেষ হতেই সোজা তার নিজের রুমে চলে যাবে। তবে বাকিদের দেখে তিতিকা ভারী শ্বাস ফেলে কিছু একটা ভেবে নিয়ে বেশ খানিকটা
খাবার প্লেটে সাজিয়ে সোজা দোতলায় চলে যায়। রুমে গিয়ে দেখে বাপ আর মেয়ে বিছানায় একই ভঙ্গিতে বসে রয়েছে। একজনের হাতে ফোন, আরেকজনের হাতে আইপ্যাড। তিতিকে একটা কথাও না বলে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। আশ্চর্যজনকভাবে আদিকা আর এখন নিজের মাকে দেখে ভয়ও পায় না। অন্যদিকে তিতিকে চুপচাপ সে একই গাম্ভীর্যের সাথে খাবার মাখিয়ে প্রথমে আদিকের মুখের সামনে ধরে। আদিকে চুপচাপ নিজের আইপ্যাডটা সরিয়ে রেখে খাবারটা মুখে নেয়। অতঃপর তিতিকে আরো একটা বড়সড় লোকমা ফাঁকিয়ে আদিরের দিকে না তাকিয়ে তার মুখের সামনে ধরল। আদিরও নিজের ফোন স্ক্রল করতে করতে খাবারটা মুখে নেয়। এভাবে তিতিকা একবার আদিরকে খাওয়ায় তো একবার আদিকাকে। কিন্তু পুরো সময়টাই কেউ কারো দিকে ঠিকমতো ফিরেও তাকায় না। সেখানে কথা বলাটা থেকে যায়। তবে আদিকা বিষয়টাতে খুব মজা পায়। সে আর চোখে একবার বাবাকে তো একবার মায়ের ভাবগাম্ভীর্য পর্যবেক্ষণ করে আর মিটমিট করে হাসতে থাকে। ইয়াশ তার নিজের রুমে বইপত্র নিয়ে পড়াশোনা করতে প্রচণ্ড ব্যস্ত। এক সময়ের অত্যধিক দুষ্ট অতিরিক্ত কথা বলা সেই বাচ্চা। ইয়াশ আর আজকের ইয়াশের মাঝে আকাশ পাতাল তফাৎ। 5 বছর আগেও সে বেশ গুলুমুলু আকৃতি ছিল। সব রকমের খাবারের সাথে সাথে বিভিন্ন রকমের মিষ্টি ছিল তার খুব প্রিয়। অথচ সবই যেন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গিয়েছে। বাসাল ছেলেটা হয়েছে এখন কঠিন রকমের গম্ভীর। প্রয়োজন ছাড়া কারোর সাথে একটার চেয়ে দুটো কথা বলে না। পড়াশোনায় বাহানা দিতে থাকা ইয়াসের পুরো সময় কাটে এখন বইয়ের বিভিন্ন ভাবনার মাঝে। শরীর স্বাস্থ্য বেশ সুঠাম হয়েছে। মাথা ভর্তি জাকড়া চুলের বাহার দেখতো এখন নিতান্তই সুদর্শন। ইয়াস প্রতিদিনের মতোই এই বিকেলবেলাতেও পড়াশোনা করছে, কিন্তু তার পড়াশোনায় বাগড়া দিয়ে আচমকা রুমের ভেতর ইনান প্রবেশ করে। আদিকাকে আদিরের মতো ইয়াসও ইনান বলেই ডাকে। তার মতে এই নামে ওকে বেশি ভালো লাগে। ইনান ইয়াসের কাছে এসে একদম তার গা ঘেঁষে চুপটি করে দাঁড়ায়, যদিও সে চুপচাপ থাকার মতো মেয়ে না। ইয়াস তার দিকে সে স্বাভাবিক ভঙ্গিতে এক পলক দেখে নিয়ে পুনরায় বইয়ে নজর দেয়। ইনান এতে কিছুটা বিরক্ত হয়, পরক্ষণে স্বাভাবিক হয়ে বলল, ভাইয়া পড়াশোনা করছো? ইনানের কথাবার্তায় এখনো টুকটাক সমস্যা হয়। সকল শব্দ স্পষ্ট, কিন্তু সঠিকভাবে উচ্চারণ হয় না। তবে তা মাঝে মধ্যে এমনিতে সে ভালোই কথা বলে। ইনানের কথা ইয়ে শুধু মাথা নেড়ে বলে, তুমি আমার সাথে খেলবে? না, আমার পড়া বাকি। ইয়াসের নির্লিপ্ত অভিব্যক্তিতে ইনান বিরক্ত হলো। এত কিসের পড়া? কই, তাকে তো এসব পড়তে হয় না। তার পাপা বলেছে আগামী বছর স্কুল ভর্তি করে দেবে, কিন্তু সাথে ও বলেছে ওখানে পড়াশোনা অনেক সোজা, তাই যেন সে কোনো চিন্তা না করে। তাহলে ইয়াস কেন সারাদিন পড়াশোনা নিয়ে পড়ে থাকে? যথারীতি ইনান বেশ রাগান্বিত স্বরে বলে, থাকো তুমি, আমি পাপার কাছে চলে গেলাম। এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু তার পাশ দিয়ে ততক্ষণে তিতিকে রুমের ভেতর প্রবেশ করে। মেয়েকে এখান থেকে বের হতে দেখে তার কপাল খানিকটা কুঁচকে যায়। সে রুমে এসে দেখে ইয়েস পড়াশোনা করছে। সে তার কাছে এগিয়ে গিয়ে বলল, ওকে তোমায় বিরক্ত করতে এসেছিল? আচমকা তিতিকাকে এখানে দেখে ইয়েস কিছুটা খুশিই হয়, তবে তা তার গাম্ভীর্যের মাঝে প্রকাশ পায় না। সে তিতিকের উদ্দেশ্যে স্বাভাবিক স্বরে বলে, না। তিতিকা আর কথা বাড়ায় না। ইয়াসের জাকড়া চুলে হাত বুলিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, লক্ষ্মী বাবাটা কত সুন্দর পড়াশোনা করছে। ইয়াস কিছু বলে না, সে শুষ্ক হাসে। অন্যদিকে তিতিকে কিছুটা সময় ইয়াসকে পরখ করে ভেবে নিয়ে বলল, তুমি হঠাৎ এত গম্ভীর কেন হয়ে গেলে? তা আমি আজও বুঝতে পারলাম না। আগে কত সুন্দর হাসতে, মজার মজার কথা বলতে, এত তাড়াতাড়ি বড় হওয়ার কি কোনো দরকার ছিল? তিতিকার হাসিমুখে মুখটার দিকে তাকিয়ে শুষ্ক হেসে বলে, বড় হয়ে গিয়েছি আমি, তাই না? তা তো হয়েছই, সাথে বেশ বিজ্ঞ। ইয়েস মৃদু হাসে। তার হাসির পেছনে যেন লুকিয়ে আছে সে তিতিকাকে কিছুটা বলতে চায়, কিন্তু বলতে পারছে না। অন্যদিকে তিতিকা তার সময় নষ্ট করতে চায় না। কিছুটা আবেগী হয়ে তার উদ্দেশ্যে বলল, আমি চলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, ঠিক আছে? ইয়েস কপাল কুঁচকে বলে, কোথায় যাবে তুমি? জানি না, কিন্তু তোমার ওই মামু বলেছে যেন আমি চলে যাই, তাই আর আমি থাকবো না এখানে। তিতিকের ক্ষিপ্ত স্বরে ইয়েস নিঃশব্দে হেসে ফেলে এবং তার হাসিতে তিতিকে কপাল কুঁচকে বলল, হাসছো কেন? আমি জানি তুমি কখনোই যাবে না। তুমিও এমনটাই ভাবো? তা নয় তো। আচ্ছা, তুমি কি সত্যিই চলে যাবে?
বিশ্বাস না হলে দেখে নিও। ইস কিছু একটা ভেবে নিয়ে বলল, তাহলে আমাকেও নিয়ে যাও। তুমি কেন যেতে চাও? তিতিকে উৎসুক দৃষ্টিতে ইয়াসের নির্বিকারে আওড়ায়। আমার এখানে আর ভালো লাগে না। I just want to leave from here. রাতে খাওয়া দাওয়া সন্ধ্যার মাঝেই শেষ। বাড়ির ছেলে বাড়িতে এসে থাকছে বেশ কয়েক বছর হলো। যথারীতি এই সময়টুকুতে বাড়ির নিয়মকানুনে বেশ পরিবর্তন এসেছে, ফলেছে আদিরের কর্তৃত্বপরায়ণ আচরণ। তার মাঝে আদির এই ইচ্ছে অনুযায়ী রাতের খাবার সন্ধ্যাতেই এখন সকলে খেয়ে নেয়। অতঃপর আদির আর তিতিকে কিছুক্ষণ পর রাস্তায় বেরিয়ে পড়ে। গতকালও গিয়েছিল দুজনে, মাঝে মধ্যে তাদের সাথে আদিকেও কিংবা ইয়াসও যায়। কিন্তু আজ কি হবে তাই ভাবছে আদির। রাতে খাবার সে সকলের সাথেই খেয়েছে। তিতিকেও চুপচাপ টেবিলের এক কোণায় বসে খাবার সেরেছে। আবার আগে রুমে চলে এসেছে, কিন্তু আদি রুমে প্রবেশ করতেই বুঝল আবহাওয়া তেমন ভালো না। তিতিকা তাকে দেখেও না দেখার ভান করে বিছানার উপর লাগেজ রেখে তাতে কিছু নিজের জামা কাপড় পরতে ব্যস্ত সে। তার এসব কাজকর্মে আদির বিষম খায়, মনে মনে আওড়ায়, এত দেখি পুরো সিরিয়াস হয়ে আছে। আদির দাঁতে দাঁত চেপে বেশ দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তিতিকার কাছে এগিয়ে যায়। আলগোছে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তৃতি শুনছ? তিতিকা কোনো জবাব দেয় না। আদির তার কাছে আসতে সে লাগেজ হতে সরে সোজা আলমারির দিকে এগিয়ে যায়। সেখান থেকে জামা কাপড় বের করতে থাকে। আদির পুনরায় তার কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ায়। তিতিকা ক্ষণিকের জন্য থমকালে অগ্নিশিরে নাক নিয়ে ফুঁসতে থাকে। বেশি রেগে আছো? তিতিকা কোনো জবাব দেয় না। আদির আলগোছে তার পিঠের একাংশ উন্মুক্ত জায়গাটুকুতে আলতো হাতে ছুঁয়ে দিতে না দিতেই তিতিকা চোখ রাঙিয়ে তার দিকে ফিরে তাকায়। কি চান আপনি? আমায় মেরে ফেলতে চান? ছি ছি, তুমি মরে গেলে আমি কি করে বাঁচব? তিতিকা আবারও নিশ্চুপ থেকে মুখ ফিরিয়ে নিজের কাজে মনোযোগী হয়। অন্যদিকে আদির তার উদ্দেশ্য আবারও নির্বিকারে বলল, ব্যাগ গোছাচ্ছ? কোথায় যাবে? জাহান্নামে যাব। তার কথায় নিঃশব্দে হেসে ফেলে পরক্ষণেই আদির নিজেকে সামলে নেয়। আমাকেও নিয়ে যাও। আপনি কেন ওখানে যাবেন? আপনার জায়গা তো জান্নাতে। ওখানে গিয়ে হুরদের সাথে নাচানাচি করবেন। আমি তো ভালো না। আর যাই হোক, ওখানে অন্তত আমার মতো বিরক্তকর অসহ্যকর কেউ থাকবে না। হ্যাঁ, তা ঠিক। আদিলের এহেন নির্লিপ্ততা অভিব্যক্তিতে তিতিকা বিস্ময়ের নজরে তার দিকে ফিরে তাকায়। চোখ বেয়ে তার অজান্তে জল গড়িয়ে পড়ে। আদিরও যেন এই কথা বলে পুরো থতমত খেয়ে গিয়েছে। এই তিথি শোনো, আমি ইচ্ছে করে কে শোনে কার কথা? তিতিকে ফুঁপিয়ে কেঁদে ওঠে। তার কান্নায় আদির আরো বেশি হতভম্ব হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে সোজা তিতিকাকে দুহাতে জড়িয়ে ধরে। তিতিকা ক্ষিপ্ত হয়ে ছাড়া পাওয়ার জন্য জোরাজুরি করতে লাগলে আদির আরো শক্তভাবে তাকে আঁকড়ে ধরে। গলার বাজে মুখ ডুবিয়ে দিয়ে বলে, বউ বউ সরি, প্লিজ মাফ করে দাও। এই বউ, আমি ইচ্ছে করে এটা ভুলিনি তো। মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। তিতিকা কাঁদতে কাঁদতেই ফুঁপিয়ে ওড়ায়, ছেড়ে দিন আমায়। আপনার সংসার করব না আমি। আপনি সত্যি আর আমাকে পছন্দ করেন না, আমি এটা খুব ভালো করেই বুঝে গিয়েছি। কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি আমায় ছেড়ে চলে যেতে চাইছো, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? আমি জানি আপনি আমাকে ছাড়াই ভালো থাকবেন। আর ওসব আপনি মুখ ফসকে নয়, জেনে বুঝেই বলেছেন। আমি কোনো বাচ্চা নই যে এটুকু বুঝবো না। তো তুমি তো আমার বউ, পাকনি বউ তুমি, সব বুঝো তুমি, আর একটু বেশি আর কি। আদির এসব বলছে আর কখনো কখনো ঠোঁট চেপে হাসছে। অন্যদিকে তিতিকে আবারও থমকায়। সে রেখে মুখ তুলে কিছু বলতে নেবে, তার আগে আদির তার অদরখানা দখলে নিয়ে নেয়। তিতিকে ছটফট করলো, আদির ছাড়তে নারাজ। পারলে তিতিকাকে দুহাতে জড়িয়ে আগলে নিজের সাথে মিশিয়ে নেয়। প্রায় বেশ খানিকটা সময় অতিবাহিত হবার পরে আদিত্য আর অদরখানা ছেড়ে দেয়। যতক্ষণ না সে বুঝতে পারে তিতিকে ছটফটানি একদম কমে গিয়েছে, ততক্ষণ সে নিজের কার্যক্রম জারি রাখে। পরক্ষণে সব কিছুটা স্বাভাবিক হতে সে নমনীয়তা সরি, শেষবারের মতো মাফ করে দাও তেতুকা। তিতিকা কোনো কথা না বলে আদিরের দিকে চেয়ে থাকে। চোখ মুখ ফুলে ফর্সা চেহারাও কেমন লাল হয়ে রয়েছে। আদির নিঃশব্দের মাঝে আদির হেসে ফেলে। তার হাসিতে তিতিকা নিজেও আর রেগে থাকতে পারে না। কিছুটা লজ্জা পাওয়ার ভঙ্গিতে আদিরের বুকে সজোরে কয়েকবার আঘাত করে ওড়ায়। আপনি ভালো হবেন কবে? ঠিক আছে, তুমি জিজ্ঞেস করছো আমি ভালো হবো কবে? তুমি কি জানো না আমি আজও ফ্রেশ কন্ডিশনে আছি? তিতিকে দাঁতে দাঁত চেপে ওড়ায়।
বিয়ের 5 বছর পেরিয়ে গেছে, আর এখনো বলেন খারুশ রায়ান গিরগিটি কিনা আজও ফ্রেশ কন্ডিশনে আছে। তিতিকের কথায় আদির না চাইতেও হেসে ওঠে। তার হাসিতে তিতিকও হাসে। পরক্ষণে আদির তার হাসি থামিয়ে বলল, যাও গিয়ে এখন মুখ ধুয়ে আসো, তারপর দ্রুত তৈরি হও, হাঁটতে যাব। তিতিকে একদম স্বাভাবিক হয়ে আলমারি হতে নীল রঙের একটা শাড়ি বের করে, এটা আদিরের দেওয়া প্রথম সেই নীল শাড়িটা। এক বিশেষ কারণে আজ তার এটাই পরতে ইচ্ছে হলো। অন্যদিকে আদির স্বাভাবিক একটা সাদা রঙের পাঞ্জাবি পরে সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, কিন্তু তিতিকে এখনো রেডি না হয় সে বেশ হতাশ হলো। শাড়ি পরা শেষ, আপাতত চুলে চিরুনি করছে। আদির দূর হতে আলমারির সাথে ঠেস দাঁড়িয়ে বুকে হাত গুজে তিতিকাকে দেখতে থাকে। এই মুহূর্তে সাজগোজ নিয়ে কিছু বলা যাবে না, মেয়ে মানুষ যখন কোনো কথায় রিয়েক্ট করে বসে কে জানে। যথারীতি আদি তার দিকে চেয়ে থাকতে থাকতেই তার মাঝে যেন হারিয়ে গেল। ঠোঁটের কোণে অনিমেষেই ফুটে ওঠে প্রশান্তিময় মৃদু মুচকি হাসি। এই পাপনিটার সাথে দেখতে দেখতে কিনা 5টা বছর কেটে গেল, ভাবতেই অবাক লাগে তার। আদির আনমনি তিতিকাকে দেখতে দেখতেই গেয়ে ফেলে, বরা যৌবনে সাজাতে তোমাকে 16টি ফাগুন লেগে গেছে তোমার অপরূপ দূরে রাখতে। পাগল হলো যে আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না। তোমার ছলাকলায় দেখতে দেখতে ভাঙলো বুকের আয়না। আদিরের গানের তালে তিতিকা আর তার দিকে ফিরে তাকায়। প্রথমবার যেদিন এই গান গেয়েছিল, সেবার তার উত্তরটা দেওয়া হয়নি, আজ না হয় দেওয়াই যায়। তিতিকা বিস্তৃত মুচকি হেসে পুনরায় আয়নার দিকে তাকিয়ে তার প্রতিবিম্বে আদিরকে দেখে অপলক চেয়ে আওড়ায়, আমি যেমন তোমারই ছিলাম তেমন তোমারই আছি। তুমি আয়নাকে প্রশ্ন করো, শুনে নাও কি বলে আয়না। তিতিকার সাজগোজ শেষ, চুলগুলো খোপা করে আদিরের সামনে এসে দাঁড়িয়ে বলে, কেমন লাগছে? আদির মুগ্ধ চোখে তাকে পরখ করে আওড়ায়, মারাত্মক সুন্দর। তিতিকা না চাইতেও হেসে ফেলে, তার গেঁজাতে স্নিগ্ধ হাসিতে আদির আবারও মুগ্ধ হয় এবং বিড়বিড় করে মনে মনে আওড়ায়, তুমি সর্বদা এই আমারই থেকো তেতোকান। অন্যদিকে তিতিকে ততক্ষণে ঘড়ি দেখে বলে ওঠে, প্রায় 9টা বেজে গিয়েছে, চলুন চলুন, নয়তো অনেক দেরি হয়ে যাবে। দুজনে বাড়ির সামনে নিচ ধরে যাচ্ছে, আনমনে হেঁটে চলেছে। আদিরের বাহুতে হাত পেঁচিয়ে তাতে মাথা ঠেকিয়েছে তিতিকে। এইভাবে নির্বিকারে হাঁটতে হাঁটতে ঘণ্টাখানেক পেরিয়ে গেছে। তারা পুরো জায়গাটা একবার ঘুরে পুনরায় বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। তবে এখনই তারা বাড়ি যাবে না। আদির যেতে চাইলেও তিতিকে কোনো এক বিশেষ কারণে জেদ ধরেই থাকতে চাইছে। আদির আর তাতে বাধা দিচ্ছে না। 12টা অবধি এখানে থাকতেও তেমন সমস্যা নেই। মেয়ে তার হাফসার কাছেই থাকে এই সময়টুকু। হাফসা বিভিন্ন গল্প শোনে আর সে ওগুলো খুব মনোযোগ দিয়ে শোনে। তবে আজ 11টা বাজতে না বাজতে আচমকা তাদের পেছন হতে জোর গলায় কেউ বলে ওঠে, পাপা, মামি আমাদের জন্য দাঁড়াও। আদির আর তিতিকা বেশ স্বাভাবিক হয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখে আদিকা দৌড়ে ছুটে তাদের দিকে এগিয়ে আসছে, আর তার পেছন পেছন নির্বিকারে হেঁটে আসছে ইয়াস। আদিকা তাদের কাছে আসা মাত্রই আদি তাকে জাপটে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। এখন তারা বাড়ি হতে বেশ কিছুটা দূরেই আছে। পুরো এরিয়ায় চৌধুরীদের আধিপত্য বিস্তার হওয়ায় জায়গাটা বেশ নিরাপদই বলা চলে। কিন্তু এত রাতে দুজনকে এখানে দেখে সে কিছুটা অবাকই হলো। আদির তার মেয়ের উদ্দেশ্যে বলল, ইনান, কি হয়েছে? এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছিল না পাপা। আদিহিকা তার বাবার কাছে এলেই খুব আহ্লাদী হয়ে ওঠে। আদিরের মতে এটা সম্পূর্ণ তিতিকার বৈশিষ্ট্য। আদির মৃদু মুচকি হাসে। অন্যদিকে তিতিকা তার উদ্দেশ্যে বলল, তাই বলে ভাইয়াটাকেও ঘুম থেকে টেনে নিয়ে আসতে হবে? ছেলেটার চেহারা দেখিয়ে বোঝা যাচ্ছে ঘুমেও চোখ মুখ বুজে যাচ্ছে। এই বলতে না বলতে ইয়াস কাছে আসতে তিতিকা তাকে আগলে জড়িয়ে ধরে বলল, তুমি তো আগেই ঘুমিয়ে যাও। ও নিশ্চিত তোমায় ঘুমোতে না দিয়ে এখানে টেনে নিয়ে এসেছে, তাই না? ইয়াস শুষ্ক হেসে বলে, ইটস ওকে মামুনি, আমার অতটাও ঘুম পায়নি। তিতিকা মুচকি হেসে এসে চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিয়ে তার মাথায় আলতো ভাবে চুমু খায়। অন্যদিকে তাদের দুজনকে তীক্ষ্ণ নজরে পরখ করে। আদিকা তিতিকার উদ্দেশ্যে বলল, মমি, তুমি শুধু ইয়াস ভাইয়াকেই আদর করো, আমাকে একটু আদর করো না? আদিকার কথায় তিতিকা ভ্রু উঁচিয়ে তার দিকে তাকিয়ে বলল, কি, আমি তোমায় আদর করি না? আদিকা মুখ ফিরে রুক্ষ স্বরে আওড়ায়, না।
তিথিকা তার ভাবভঙ্গিতে মৃদু হেসে বলে, ইয়াশ তো আমার সব কথা শোনে, তাই আমি ওকে আদর করি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না, তাহলে তোমায় কেন আমি আদর করব? তিতিকার কথাগুলো আদিকা প্রচন্ড মনোযোগ দিয়ে শোনার পর তার দিকে ফিরে নির্বিকারে বলতে লাগলো, তো কি হয়েছে? তুমিও তো পাপার কোনো কথা শোনো না, কিন্তু পাপা তো তোমাকে ঠিকই অনেক আদর করে। তুমি কি ভেবেছ আমি কিছু জানি না? আদিকের এহেন কথায় তিতিকে বিষম খেল। সে আদিরের দিকে তাকাতে দেখে আদির তার দিকে ফিট নজরে সে রয়েছে, ভাবভঙ্গি এমন যেন সে এসবের কিছুই জানে না। তার মতো অবলাও আর এই পৃথিবীতে দুটো নেই। নিমেষে তিতিকে দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড়ে আওড়ায়, বিচ্ছুর বাচ্চা বিচ্ছু। আদিকা আর ইয়াস আগে আগে হেঁটে চলেছে এবং তাদের পেছন পেছন হেঁটে আসছে আদির আর তৃতিকা। চারজন মিলে আরো অনেকটা সময় হেঁটেছে। এখন প্রায় নিশিরাত, তাই আর বেশিক্ষণ বাচ্চাদের নিয়ে বাহিরে না থাকাই ভালো। চৌধুরী বাড়ির সীমানাটা দেখাই যাচ্ছে। ইয়াসের হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটছে আদিকা। কালো প্যান্ট হুডি পরা ইয়াস শিরদাঁড়া সোজা করে নির্বিকারে তাকে সাথে নিয়ে এগোচ্ছে, অথচ আদিকা বারংবার তাকে একটার পর একটা প্রশ্ন সহ নানান কথা বলছে। ইয়াস এতে বিরক্তও নয়, তবে সে কিছু বলছেও না। অন্যদিকে পেছন হতে দুজনকে দেখে তিতিকা আনমনেই মুচকি হাসে। ছেলে মেয়ে দুটো কত বড় হয়ে গিয়েছে, জীবনটা হুট করেই কত পরিবর্তন হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতে দেখতে বাচ্চা দুটো কত বড় হয়ে গেল, তাই না? তিতিকার অভিব্যক্তিটা আদির সম্মুখে দুজনকে পরখ করে বলল, খালি তুমিই বড় হলে না। নিমেষে তিতিকা চোখ ছোট ছোট করে আদিরের দিকে তাকায়। তিতিকার কোনো ইচ্ছে নেই এই মুহূর্তে কোনো তর্ক বিতর্ক করার। এদিকে আদির আবারও বলল, পড়াশোনাটাকে একদম ছেড়েই দিলে? তবে কাজটা কিন্তু একদমই পছন্দ হয়নি আমার। তোমার পড়াশোনা করে করবোই বাকি, এখন সংসার হয়েছে, অন্তত এই একটাতে মনোযোগ দেই। এসব কথাবার্তা আমার কাছে বরাবরই অপছন্দনীয়। আর তার চেয়ে বড় বিষয়, তুমি কিন্তু এই শহরে এসেছিলেই শুধুমাত্র পড়াশোনা করতে, তাহলে হুট করেই তোমার এমন কি হলো যে সোজা পড়াশোনা থেকেই মন উঠে গেল? এই পর্যায়ে তিতিকে হেসে ফেলে এবং নির্বিকারে আদিরের দিকে চেয়ে আওড়ায়, পড়াশোনাটা তো ছিল শুধু অজুহাত। আমি শহরে এসেছিলাম আপনার ঘাড়ে টপকানোর জন্য, নয়তো এত বছর পর আপনার সন্ধানই বা আমি কি করে পেলাম বলুন তো? সবই খোদার ইচ্ছে, আমার কি দোষ বলুন তো? আদির তিতিকের দিকে সে দাঁতে দাঁত চেপে আওড়ায়, ভীষণ পাখিবাজ হয়েছ, না জানি আমার মেয়েটার কি হবে। চিন্তা করবেন না, আপনার মেয়ে আপনার মতোই, ভবিষ্যতে এদিক সেদিক হলে তখন সব দোষ আপনার, আমার কোনো দোষ নেই। আদির তিতিকার মাথায় আলতোভাবে টোকা দিয়ে হেসে আওড়ায় পাখনি। পুনরায় দুজনের মাঝে ক্ষণিকের জন্য নীরবতা জমে। আদির দৌড়গতি ইয়াস আদিকার দিকে তাকিয়ে থাকে, নিজেদের ছোট্ট অস্তিত্বটাকে মুগ্ধতার সহিত পরখ করে, অতঃপর তিতিকার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তিতি, তোমাকে একটা কথা আমার এখনো অবধি বলা হয়নি। তিতিকা কিঞ্চিৎ কপাল কুঁচকে তার উদ্দেশ্যে বলল, কি কথা? আদির আশেপাশে তাকানোর প্রয়োজন মনে করে না, সে সরাসরি তিতিকার চোখে চোখ রেখে নিষ্ক্রিয় হেসে আওড়ায়, ভালোবাসি তেতকা, আমি ভালোবাসি তোমায়। আমার শূন্য জীবনকে পূর্ণ করে তোলা তেতকাকে এই খারুসটা অনেক অনেক ভালোবাসে। আদিরের অভিব্যক্তিতে তিতিকা ক্ষণিকের জন্য থমকায়। এটা ঠিক যে এখন অবধি তাদের বিশেষভাবে কখনো একে অপরকে ভালোবাসার কথা বলা হয়নি, কারণ তাদের ভালোবাসার প্রকাশ একটি শব্দে নয়, বরং তাদের প্রতিটি পদক্ষেপে প্রকাশ পেয়েছে। তিতিকার চোখের কোণে কিঞ্চিৎ অশ্রু জল ছিকছিক করে ওঠে। নিজের জীবনটাকে তার সর্বদিক হতে পরিপূর্ণ লাগছে। আচমকাই সে আদিরকে জাপটে শক্তভাবে জড়িয়ে ধরে, তার বুকে মুখ গুজে কিছুটা ভেজা স্বরে আওড়ায়, আমিও আপনাকে ভালোবাসি মিস্টার খারুশ। আপনার এই তেতকা জীবনের সবটুকু দিয়ে শুধু আপনাকেই ভালোবাসে যাবে। পরক্ষণেই আবার সে মুখ তুলে তাকায় এবং আদিরকে ছেড়ে দিয়ে তার ঘাড়ে দুপাশে হাত জড়িয়ে দুহাতও কিঞ্চিৎ উঁচু করে আদিরের কপালে আলতো ভাবে ঠোঁট ছুঁইয়া দেয়। আদির এতে কিঞ্চিৎ চমকালো, তিতিকা বিস্তৃত হেসে বলে ওঠে, শুভ জন্মদিন মিস্টার খারুশ রায়ান গিরগিটি। তিতিকার এহেন কথায় আদির কপাল কুঁচকে পেল এবং কিছুটা অবাক স্বরে বলল, জন্মদিন মানে? তিতিকা আদিরের ঘড়ির দিকে একবার নজর বুলিয়ে পুনরায় আদিরের দিকে তাকিয়ে আওড়ায়, 12টা বেজে গিয়েছে। আজ 9ই অক্টোবর।
মিসেস তেতকার মিস্টার খারুশের আজ জন্মদিন। এই বলে সে পুনরায় হেসে ফেলে। অন্যদিকে আদিরও বিস্তৃত মুচকি হেসে আওড়ায়। আমায় ছেড়ে চলে যেতে চাও? আবার এসবও মনে রাখো, পাকনি একটা। চিন্তা নেই, যতই মুখে বলি না কেন, আমি আপনার পিছু কোনোদিনই ছাড়ব না। দেখবেন সুরকির মতো ঘুরতে ঘুরতে আবার আপনার কাছেই চলে এসেছি। এই বলেই সে পুনরায় আদিরের বুকে মুখ গুজে নেয় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে আওড়ায়, এবার অন্তত একটু বুড়ো হন মিস্টার খারুশ, নয়তো আপনার মতো ইন্টারন্যাশনাল আইটেমটাকে প্রিয় হয়ে যে আমার জীবনটা জ্বালা জ্বালা হয়ে যাচ্ছে। এখনো কেন এত সুন্দর থাকতে হবে আপনাকে? রাস্তায় চলতে ফিরতে হাঁটুর বয়সী মেয়েদের আপনার প্রতি শো করতে দেখে তো আমার শরীরটা পুরো জ্বলে যায়। তিতিকা রেহেন কোথায়? আদির আনমনি হেসে ফেলে। প্রশান্তিতে দীর্ঘ শ্বাস টেনে তিতিকাকে আরো ধীর বন্ধনে জড়িয়ে ধরে আড়ায়। অতীত চাহনা আজ তৃষিত নয়, প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি দৃষ্টিতে তুমি আর আমি পূর্ণতার আলাপে বদ্ধ। আদিরের অভিব্যক্তিতে তিতিকা মুখ তুলে তাকায়। দূরে হেঁটে চলা আদিকাকে এক পলক দেখে নিয়ে পুনরায় আদিরের চোখে চোখ মিলিয়ে তাকায় এবং বিস্তৃত হেসে আদিরের কথায় তাহলে কিছুটা পুনরাবৃত্তি করে আবারও বলতে লাগলো, আমাদের অতৃপ্ত চাহনা আজ আর তৃষিত নয়, সমস্ত অপেক্ষা, সমস্ত নীরব আকাঙ্ক্ষা এখন স্পর্শের আদলে পরিপূর্ণ হয়ে উঠেছে। আপনি পাশে আছেন, আমাদের অস্তিত্ব সাথে রয়েছে, এবং আমি জানি আর কোনো শব্দ বাকি নেই যা বলার প্রয়োজন। আমাদের প্রেমের অন্ত নেই, এটি অবিচ্ছেদ্য, পরিপূর্ণ, চিরন্তন, সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। আজকে অন্তত নেক্সট, নাইস, সুন্দর হয়েছে এগুলা না, গল্পটাকে নিয়ে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটা আজকে শেষ হয়ে গেল। গল্পটা একটু দেরি করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। নিত্য নতুন অনেক গল্প আসবে, আশা করছি আগের মতো আপনাদেরকে আবারও সেভাবেই পাশে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।